তো দেখ, আগের দিন দুটো অঙ্ক করেছিলাম ফাইনাল অ্যাকাউন্টে, ঠিক আছে? আজকে 3 নম্বর অঙ্কটা করাচ্ছি, 3 নম্বর অঙ্কটা করাবো আজকে। ফাইনাল অ্যাকাউন্টে আজকে 3 নম্বর অঙ্কটা করাবো। কোথায় গেল? এই যে 3 নম্বর অঙ্কটা। দাগ কেটে নে, দাগ কাটা শেখানো আছে, দাগ কেটে নে। আজকে ফাইনাল অ্যাকাউন্টে 3 নম্বর অঙ্কটা করাবো। আচ্ছা, আজকে কত তারিখ? 8 তারিখ না? তার মানে 5 তারিখ ক্লাস করিয়েছি। দাগ কাটতে হবে, তার উপর লিখি ইন দা বুকস অফ। উপরে লিখছি ইন দা বুকস অফ। ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে প্রথমে লিখতে হবে ইন দা বুকস অফ। প্রথমে লিখো ইন দা বুকস অফ, লিখলাম। তার নিচে লিখতে হয় কি ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট। এখানে লিখো কি ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড। ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ড। আচ্ছা, দাগ কাটছি ট্রেডিং অ্যাকাউন্টের দাগ। এইটুকুর মধ্যে হয়ে যাবে ট্রেডিং অ্যাকাউন্ট। ডেবিট সাইড এখানে, এখানে লিখবো ক্রেডিট সাইড। ডেবিট ক্রেডিট, ট্রেডিং অ্যাকাউন্টের দাগ কাটা কমপ্লিট। এবার চলে আসবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এবার চলে আসবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। লেখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এখানে লেখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড দাগ কাটবো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। ডেবিট সাইড, ক্রেডিট সাইড। এতটা বড় হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এবার করবো কি ব্যালেন্স শিট। অ্যাজ অন। এখানে লিখবো লাইবিলিটিস। এখানে লিখবো অ্যাসেটস। ঠিক আছে, এই হচ্ছে দাগ। দাগ কেটে নিলাম। আর অ্যাজ অন কত ছিল একটু দেখে নিই। অ্যাজ অন কত ছিল দেখতে বইতে, মানে কোশ্চেনটা টুকলি 31/3/25, তাই তো? দেখেন ফর দ্য ইয়ার এন্ড লেখ 31/3/25, 31/3/25। ঠিক আছে তো? তারপর লেখ এখানে লেখ 31/3/25। তারপর লিখবো অ্যাজ অন, লিখবো কত 31/3/25। দেখ কোশ্চেনটা প্রথমে কি ছিল, ওপেনিং স্টক বুঝিয়েছি। ওপেনিং স্টক কোথায় বসে দুটো ক্লাসে বুঝিয়েছি। ওপেনিং স্টক কত দিয়েছে? 20,000 টাকা। কোথায় বসে আমরা জানি ওপেনিং স্টক, যেখানে ওপেনিং স্টক বসে 20,000 টাকা ঠিক সেখানে বসেই তো ওপেনিং স্টক। ওপেনিং স্টক কোথায় বসে বলেছিলাম?
ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে বসে, কারণ বলেছিলাম কেন ওপেনিং স্টক ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে বসে। লেখ টু ওপেনিং স্টক, লেখ টু ওপেনিং স্টক 20,000 টাকা ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে বসে। হয়ে গেল ওপেনিং স্টক। নেক্সট কি বলেছে দেখ, পারচেস লেস রিটার্ন, আগের দিন রিটার্ন ছিল, আজকে বলেছে পারচেস যে আছে তার থেকে রিটার্ন বাদ দিয়েছি। আর পারচেসে কি রিটার্ন হয়? পারচেসের সময় রিটার্ন, কোন রিটার্ন? পারচেসে কোন রিটার্ন হয়? রিটার্ন আউটওয়ার্ড হয়। রিটার্ন ইনওয়ার্ড কেন হবে? রিটার্ন আউটওয়ার্ড, ঠিক আছে। পারচেস, আমি যদি গুডস কিনি, খারাপ যদি বেরোয় গুডসটা ফেরত দেবো, তো গুডস ফেরত দিলে তাকে কি বলা হয়? পারচেস রিটার্ন। আর পারচেস রিটার্ন আরেকটা নাম বলেছিলাম রিটার্ন আউটওয়ার্ড। তাই বলেছে পারচেস থেকে পারচেস রিটার্নটা বাদ দিয়ে 6 লাখ টাকা, এখানে আলাদা করে দেয়, বললো রিটার্নটা বাদ দেওয়া আছে 6 লাখ টাকা। তাহলে লেখ এটা কোথায় যাবে? এটাও ট্রেডিং অ্যাকাউন্টে আসি। লেখ ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে, লেখ ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে, লেখ টু পারচেসেস, লেখ টু পারচেসেস লেস রিটার্নস। কত? 6 লাখ টাকা। নেক্সট কি বলেছে? নেক্সট বলছে সেলস, সেলস লেখা আছে, সেল থেকে রিটার্ন বাদ দেওয়া আছে। তো সেল থেকে কোন রিটার্ন বাদ যায়? সেল রিটার্ন। আর সেল রিটার্ন নাম রিটার্ন ইনওয়ার্ড। তো সেল থেকে রিটার্ন বাদ দিয়ে 20 লাখ টাকা হয়েছে। লেখ ওর দিক বসতো, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসতো। লেখ ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে, বাই সেলস লেস রিটার্ন, বাই সেলস লেস রিটার্ন। কত টাকা? 20 লাখ টাকা। নেক্সট কি বলেছে? ফ্রেট মানে বুঝতে পারছি, আমি আগের দিন বলেছিলাম তুই কোনো একটা দোকান থেকে গুডস কিনছিস, তুই যে গুডসটা কিনছিস, সাপোজ ধর বোম্বে থেকে গুডস কিনছিস, বোম্বে থেকে কলকাতায় গুডস কিনে তোর দোকানে নিয়ে আসবি, তাহলে গুডস কিনে নিয়ে আসতে গাড়ি ভাড়া লাগবে। এবার সেটা ট্রাকে করেও মাল নিয়ে আসবি, রেলে করেও মাল নিয়ে আসতে পারিস। ট্রাকে করে মাল নিয়ে আসলে লেখা থাকবে ক্যারেজ, কিন্তু তুই রেলে করে মাল নিয়ে আসছিস, রেলে করে মাল নিয়ে আসলে লেখা থাকবে ফ্রেট, ঠিক আছে, ফ্রেট। তার মানে এইটা কি আমি বলেছিলাম, কোশ্চেনে যদি শুধু ক্যারেজ থাকে মনে করা হবে গুডস কেনার জন্য যে গাড়ি ভাড়া লাগে, ক্যারেজ লেখা থাকা মানে। আর যদি ফ্রেট লেখা থাকে তাহলে গুডস কিনে আনার জন্য যে গাড়ি ভাড়া, ওই একই, ক্যারেজ আর ফ্রেট মানে একই। এটা মানে গাড়ি ভাড়া। এবার কি গাড়ি ভাড়া? কিনে আনার গাড়ি ভাড়া নাকি বেচার গাড়ি ভাড়া? কোশ্চেনের পাশে তো কিছু লেখেনি। তার মানে আমি বলেছিলাম কোশ্চেনে যদি শুধু ক্যারেজ লেখা থাকে বলে নিতে হবে কিনে আনার গাড়ি ভাড়া দিচ্ছে, কিনে আনার, গুডস কিনে আনার গাড়ি ভাড়া। গুডস বেচার গাড়ি ভাড়া কোনো ম্যান্ডেটরি নয়, আমাকে করতে হবে, ঠিক আছে তো। গুডস কেনার গাড়ি ভাড়া, ঠিক আছে। যদি শুধু কোশ্চেনে ক্যারেজ দিয়ে দেয় ধরতে হবে ক্যারেজ ইনওয়ার্ড, যদি কোশ্চেনে ফ্রেট দিয়ে দেয় ধরতে হবে ফ্রেট ইনওয়ার্ড। এর আগের ক্লাসে বলেছিলাম। তার মানে এটা কি? গুডস কেনার গাড়ি ভাড়া। আর এটা কোথায় যাবে? এটা ট্রেডিং অ্যাকাউন্টে আসে। ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট থেকে লেখ 1 লাখ টাকা। কেন ট্রেডিং অ্যাকাউন্টে আসে? কারণ এটা হচ্ছে এক ধরনের ডাইরেক্ট খরচা, এই খরচা তোমাকে করতেই হবে। এই খরচা না করলে তোমার দোকানে মাল এসে পৌঁছবে না। এটা ডাইরেক্ট খরচা, 1 লাখ টাকা। লেখ ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখ টু ফ্রেট, ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখ টু ফ্রেট, 1 লাখ টাকা। ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখ টু ফ্রেট 1 লাখ টাকা। কমপ্লিট হলো। দেখ কটা করলাম? 1টা 2টো 3টে 4টে করলাম, ঠিক আছে তো। এবার দেখ রেন্ট তো শিখেছিলাম। রেন্ট কোথাকার আইটেম ছিল? রেন্ট ইনডাইরেক্ট খরচা। রেন্ট কি বলেছিলাম? যে আজকে আমি ব্যবসা করছি, তো ব্যবসার যে ঘর ভাড়া করতে হয়েছে, তা ঘর ভাড়া এটা কি ধরনের খরচা? এটা হচ্ছে আমার এক ধরনের ইনডাইরেক্ট খরচা। কি বলেছিলাম? ইনডাইরেক্ট খরচা কোথায় আসে? কোথাকার আইটেম? ইনডাইরেক্ট খরচা প্রফিট অ্যান্ড লসের আইটেম। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে যা, 2 লাখ টাকা লেখ ইনডাইরেক্ট খরচা, 2 লাখ টাকা। এই দেখ লিখবো রেন্ট, এই দেখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে উপরে লেখ টু রেন্ট বলে লেখ 2 লাখ টাকা, কিন্তু ইনারে লিখবি কেন? এর একটা অ্যাডজাস্টমেন্ট আছে, ঠিক আছে তো। আমি কোশ্চেন পড়ছি, এবার রেন্ট লিখলাম 2 লাখ টাকা। এবার কোশ্চেন পড়ছি, কোশ্চেন পড়ে দেখি আমাদের রেন্টের কি অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। দেখ এই দেখ কি বলেছে রেন্ট, এ দেখ 2 নম্বর অ্যাডজাস্টমেন্টটা কি বলেছে? এই দেখ বলেছে রেন্ট ডিউ বাট নট পেড। রেন্ট ডিউ আছে, সিম্পল ভাবে আগের দিন বুঝিয়েছিলাম। রেন্ট ডিউ আছে, ধর আমি কারোর ঘর নিয়েছি, ভাড়া নিয়েছি ব্যবসা করার জন্য। তো আমি বলেছি তোমাকে প্রতি মাসে না আমি 25,000 টাকা করে ঘর ভাড়া দেবো। বুঝিয়েছিলাম আগের দিন, বুঝিয়েছিলাম। দেখ কি বলেছিল এখানে, গল্পটা বুঝিয়ে দিচ্ছি, আরো একবার বুঝিয়ে দিচ্ছি।
ধর, ঠিক আছে তো, ধর কারোর এই যে এই বাড়িটা, এটা দেখতে পাচ্ছি এটা বাড়ি, এই বাড়িটা কার বাড়ি? তার সাপোজ একটা মিস্টার রামের বাড়ি, মিস্টার রামের বাড়ি, এই বাড়িটা মিস্টার রামের বাড়ি। আমি বলেছি তোমার বাড়িতে বিজনেস করবো, আমাকে বিজনেস করতে বলছে হ্যাঁ দেবো। বলছে তাহলে বলছে প্রতি মাসে আমাকে 25,000 টাকা করে ভাড়াই, 25,000 টাকা করে প্রতি মাসে ভাড়াই দিতে হবে, তাহলে বিজনেস করতে দেবো। তাহলে দেখ ভালো করে দেখ, ধর এখানে টোকার কিছু জিনিস বলছি, এটা ধর কি মাস, এটা ধর জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, 11-এ শিখিয়েছিলাম যে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। ঠিক আছে তো? তার মানে আমাকে বলেছে তোমাকে আমার বাড়িতে ব্যবসা করতে দেবো, কিন্তু প্রতি মাসে তোমাকে কি করতে হবে? প্রতি মাসে তোমাকে 25,000 টাকা করে ঘর ভাড়া দিতে হবে, 25,000 টাকা ঘর ভাড়া দিতে হবে। তাহলে ধর আমি জানুয়ারি মাসে ওর বাড়িতে ব্যবসা করলাম, এই টাকাটা কবে দিয়ে জানিস তো? ফেব্রুয়ারিতে দিয়েছি। জানুয়ারি মাসে ব্যবসা করলাম, ভাড়াটা দিয়েছি ফেব্রুয়ারিতে। জানুয়ারি 1 তারিখ থেকে 31 তারিখ অব্দি ব্যবসা করলাম, তো আমি ওকে টাকাটা দিলাম ফেব্রুয়ারি 2 তারিখ 3 তারিখ দিলাম, জেনারেলি সবাই করে। এবার ফেব্রুয়ারি মাসে যে ব্যবসা করলাম তার টাকাটা কবে দিলাম? মার্চে দিলাম। মার্চের টাকাটা কবে দিয়েছি? এপ্রিলে দিয়েছি। এপ্রিলেরটা কবে দিলাম? মেতে দিলাম। মেরটা কবে দিলাম? জুনে দিলাম। জুনেরটা জুলাইতে, জুলাইয়েরটা আগস্টে, আগস্টেরটা সেপ্টেম্বরে, সেপ্টেম্বরটা অক্টোবরে, অক্টোবরটা নভেম্বরে, নভেম্বরটা ডিসেম্বরে। তাহলে ডিসেম্বরের মাইনা কবে দিয়েছি? মানে মাইনা কি ভাড়াটা কবে দিয়েছি? পরের বছর জানুয়ারিতে। তাহলে এবছর আমি কত মাসের টাকা দিচ্ছি? 11 মাস। কিন্তু ওর বাড়িতে ব্যবসা করেছি ক মাসে? পুরো 12 মাস ওর বাড়িটা ইউজ করেছি, 12 মাস ইউজ করেছি, কিন্তু পে করেছি ক মাসে? পে করেছি ক মাস? 11 মাসে। আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলে? খরচ কাকে বলে? অ্যাকাউন্টেন্সি বলে বেনিফিট নেওয়াকে বলা হয় খরচ, বেনিফিট নেওয়াকে বলা হয় খরচ, নাকি পেমেন্ট করাকে? যদি বলতো পেমেন্ট করাকে খরচ, তাহলে এই 11 মাসের টাকাকেই খরচ বলা হতো। বলছে না, অ্যাকাউন্টেন্সি বলছে বেনিফিট নেওয়াকে খরচা বলা হয়। বেনিফিট আমি ক মাসের বেনিফিট নিয়েছি? পুরো 12 মাসের বেনিফিট নিয়েছি। এক মাসে বেনিফিট যদি 25,000 টাকা করে হয়, তাহলে 12 মাসে বেনিফিট কত? 25,000 ইন্টু 12, মানে খুব সম্ভবত 3 লাখ টাকা হচ্ছে। 3 লাখ টাকা। তাহলে আমি তোমার বাড়ির 3 লাখ টাকার বেনিফিট নিয়েছি, খরচা 3 লাখ টাকা, খরচা 3 লাখ টাকা। বুঝতে পারলি তো? খরচা 3 লাখ টাকা। এবার কোশ্চেনের দিকে তাকা, কোশ্চেনের দিকে তাকা ভালো করে। রেন্ট কত বলেছিল কোশ্চেনে? রেন্ট বলেছিল কত? কোশ্চেনে 2 লাখ টাকা। 2 লাখ টাকা রেন্ট, 2 লাখ। এটা এখানে তো আমি তো একটা আমার মতন উদাহরণ দিলাম, আমি তো আমার মতো উদাহরণ আমি কি দিলাম? আমি দিলাম যে আমি 12 মাসের বেনিফিট নিয়েছি। তো আমার এই উদাহরণে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 3 লাখ টাকা দেখানো হচ্ছে। ঠিক আছে? কারণ আমি বেনিফিট নেওয়াকে খরচা বলে, তো প্রফিট অ্যান্ড লসের খরচা কত দেখাবো? 25,000 ইন্টু 3 লাখ দেখাবো। পেমেন্ট করেছি কত? 11 মাস, 1 মাসের টাকা বাকি রেখেছি। তাহলে এটা যদি বোঝা যায়, তাহলে কি এই অঙ্কটার দিকে তাকা। এই অঙ্কে কি বলেছে? আমি 2 লাখ টাকা বাড়িওয়ালাকে দিয়েছি। ঠিক আছে, 2 লাখ টাকা বাড়িওয়ালাকে দিয়েছি। বলছে রেন্ট ডিউ, রেন্ট ডিউ হয়ে গেছে বাট নট পেড, মানে 25,000 টাকা ডিউ হয়েছে, তাহলে এই টাকাটা পে করিনি। তাহলে জানিস আমি যার বাড়িতে ব্যবসা করছিলাম তার বাড়িতে কত টাকা ইউজ করেছি? 2,25,000 টাকা ইউজ করেছি। 2,25,000 টাকার বেনিফিট নিয়ে 2 লাখ টাকা দিয়েছি। 2,25,000 টাকার বেনিফিট নিয়েছি, নিয়ে 2 লাখ টাকা দিয়েছি। স্যার কি করে বুঝলেন 2,25,000? কারণ এই টাকাটা তুই বাকি রেখেছিস। বাকি কখন হয়? বেনিফিট নিলেই তো বাকি হয়। তাহলে 25,000 টাকারও বেনিফিট নিয়েছিস, আবার ওখানে 2 লাখ টাকারও বেনিফিট নিয়েছিস, টোটাল বেনিফিট নিয়েছিস 2,25,000। তার মানে তোকে দেখাতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কত দেখাতে হবে? প্রফিট অ্যান্ড লসে 2,25,000, 2,25,000 দেখাতে হবে। তাহলে কি করলে 2,25,000 হবে? স্যার এর সঙ্গে 25,000 টাকা যোগ করলে 2,25,000 হয়ে যাবে, এর সাথে 25 যোগ করলে 2,25,000 হয়ে যাবে। এই 25,000 টাকা যোগ করবো কি বলে লিখবো? এইটা কি হচ্ছে? রেন্ট ডিউ। বলেছে কি রেন্ট ডিউ বাট নট পে, রেন্ট ডিউ হয়ে গেছে। ডিউ মানে বুঝিস তো? রেন্ট ডিউ হয়ে গেছে, কিন্তু এই টাকাটা এখনো পে হয়নি। এটাকে কি বলা হয়? আউটস্ট্যান্ডিং। এই কথাটাকে বলে আউটস্ট্যান্ডিং। মানে আমার বাড়িওয়ালা আমার কাছে 25,000 টাকা চাইছে, কারণ আমি তো এই বেনিফিট নিয়ে নিয়েছি, তাই টাকাটা চাইছে, কিন্তু আমি এখন টাকা দিতে পারিনি, টাকাটা বাকি রেখেছি। আর বাকি রাখাকে ইংরেজিতে কি বলে? আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং ডেট, আউটস্ট্যান্ডিং ডেট হয়ে গেল। তাহলে এই টাকাটা আমাকে দিতে হবে, এই টাকাটা আমাকে দিতে হবে। যেই টাকাটা দিতে হবে তাকে কি বলে? লাইবিলিটি। তো লাইবিলিটি সাইডে লিখবো 25,000 টাকা, লাইবিলিটি সাইডে লিখবো 25,000। এই এত ডিটেলস কিন্তু পরবর্তী ক্লাস থেকে এগুলো হবে না, পরবর্তী ক্লাস থেকে মেন অঙ্কে আসতে হবে, মেন অঙ্কে। ঠিক আছে? এগুলো 11-এ শেখা জিনিস। ঠিক আছে তো? তবু আমি 3টে ক্লাস দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আউটস্ট্যান্ডিং রেন্ট কত? 25,000 টাকা। আউটস্ট্যান্ডিং রেন্ট কত লিখলাম? 25,000 টাকা হয়ে গেল।
এই পয়েন্ট হয়ে গেল কমপ্লিট এই পয়েন্ট। নেক্সট কি বলেছে দেখ, রেন্টের পর দেখ স্যালারি, স্যালারির অন অ্যাডজাস্টমেন্ট হয় 3 লাখ টাকা, স্যালারি 3 লাখ টাকা দিচ্ছে। লেখ স্যালারি পিএল অ্যাকাউন্টে আসে, পিএল জানি আমরা স্যালারি ইনডাইরেক্ট খরচাতে পিএল এ আসে। লেখ টু স্যালারি, লেখ টু স্যালারি, এটা কোথাকার আইটেম বললাম তো পিএল এর আইটেম, 3 লাখ টাকা ইনারে লিখবো, ইনারে। কিন্তু এর কি অ্যাডজাস্টমেন্ট দিয়েছে আমাকে একটু কোশ্চেনটা পড়তে হবে। কি বলে দেখ, স্যালারি যত টাকা, যে 3 লাখ টাকা স্যালারি ছিল না, এর মধ্যে ইনক্লুড মানে এর মধ্যে, ইনক্লুড মানে এর মধ্যে 15,000 টাকা, 3 লাখ টাকাতে 15,000 টাকা অ্যাডভান্স, মানে স্যালারি কাদের দিই, আমার কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়িরা চাকরি করে তাদেরকে স্যালারি, যারা চাকরি করে তাদেরকে 3 লাখ টাকা স্যালারি দিয়ে দিয়েছি, স্যালারির টাকা দিয়ে দিয়েছি, পকেট থেকে টাকা বের করে দিয়েছি, কোম্পানির ক্যাশ বাক্স থেকে 3 লাখ টাকা বের করে দিয়ে দিয়েছি। কিন্তু তার মধ্যে 15,000 টাকা কোনো না কোনো স্টাফকে অ্যাডভান্স করে দিয়েছি। তাহলে যাকে 15,000 টাকা অ্যাডভান্স করি তার থেকে 15,000 টাকার বেনিফিট নিয়েছি। কবে নেবো বেনিফিটটা? পরের বছর, ফিউচারে বেনিফিট নেবো। আর ফিউচার বেনিফিট তাকে কি বলা হয়? অ্যাসেট। অ্যাসেট, ফিউচারে বেনিফিট তাকে অ্যাসেট বলা হয়। তাহলে 15,000 টাকা অ্যাসেটস, 15,000 টাকা কি হয়ে গেল আমার অ্যাসেটস, 15,000 টাকা অ্যাসেটস। অ্যাসেটস কোথায় বসে? ব্যালেন্স শিটে বসবে। ব্যালেন্স শিটে কি লিখবো এখানে, কি লিখবো? অ্যাডভান্স। অ্যাডভান্স তো কি লিখবো বল? অ্যাডভান্স স্যালারি, অ্যাডভান্স স্যালারি, অ্যাডভান্স স্যালারি কত টাকা? 15,000 টাকা। অ্যাডভান্স স্যালারি 15,000 টাকা, এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমি আমার কোনো স্টাফকে 15,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছি, ওর অসুবিধা ছিল, ওকে 15,000 টাকা অ্যাডভান্স করেছি, ঠিক আছে, অ্যাডভান্স দিয়ে দিয়েছি। তাহলে এর বেনিফিটটা এই বছর পেলাম, এর বেনিফিট কবে পাবো? ফিউচারে, ফিউচার পাবো। আর ফিউচারে বেনিফিট পেলে তাকে অ্যাসেট বলে। তাহলে বল, তাহলে বল আমি এমপ্লয়িকে কত টাকা দিয়েছি বছর, টাকা স্যালারি কত দিয়েছি বল? স্যালারি দিয়েছি কত? 3 লাখ টাকা দিয়েছি, যার মধ্যে আমি কি বলেছি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে খরচা দেখাবো, খরচা, প্রফিট অ্যান্ড লস হোক বা ট্রেডিং অ্যাকাউন্টে খরচা দেখাবো, ঠিক আছে। খরচা কত? খরচা মানে এবছর যত বেনিফিট নিয়েছি। তাহলে কি 3 লাখ টাকার বেনিফিট কি এবছর নিয়েছি? 15,000 টাকার বেনিফিট পরের বছর নেবো। তাহলে এবছর 15,000 টাকা কম বেনিফিট নিয়েছি, আর কম বেনিফিট নিলে কি করতে হবে? মাইনাস করতে হবে, মাইনাস, মাইনাস করবো 15,000 টাকা, মাইনাস করে বাইরে লিখবো কত? বাইরে কত লিখবো? 2,85,000 টাকা। এই যে 15,000 টাকা মাইনাস করার কারণটা কি? অ্যাডভান্স, অ্যাডভান্স, ঠিক আছে তো, অ্যাডভান্স হয়ে গেল। তো এই পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল আমাদের, এই পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কি বলে দেখ, নেক্সট কি বলে দেখতে হবে স্যালারির পর। এই দেখ কি ছিল, ডেটার্স। এই দেখ খুব ভালো কথা, কেন এরকম নাম লিখেছি, কেননা ডেটার্সের অন্য আর একটা নাম আছে, ডেটার্সের আর একটা নাম কি? বুক ডেপ। বুক ডেপকেও অনেকে ডেটার্স বলে, ঠিক আছে। কখনো কখনো এক্সাম পেপারে ডেটার্স না দিয়ে বুক ডেপও দিতে পারে। বুক ডেপ মানে কিন্তু ডেটার্সকেই বোঝায়। আর একটা নাম হয় ডেটার্সের সেলস লেজার ব্যালেন্স। কি বললাম? সেলস লেজার ব্যালেন্স, ঠিক আছে। এটারও আর একটা নাম ডেটার্স, ঠিক আছে। তাহলে ডেটার্স কত দেখতে পাচ্ছি আমরা কোশ্চেন পেপারে? 1,40,000, 1,40,000 ডেটার্স। আর ডেটার্স কোথায় বসে? ডেটার্স আমাদের কি? ডেটার্স মানে কি? যাদেরকে, যাদের কাছ থেকে আমরা টাকা পাই তাকে ডেটার্স বলে। তো যাদের কাছ থেকে টাকা পাই সেটা আমার কাছে কি? অ্যাসেট। অ্যাসেট, তাহলে অ্যাসেট সাইডে লিখ ডেটার্স, অ্যাসেটে লিখ ডেটার্স, অ্যাসেটে লিখ ডেটার্স 1,40,000 টাকা। ইনারে লিখবি, কেননা দেখে নিয়েছি এর একটা অ্যাডজাস্টমেন্ট আছে, এর একটা অ্যাডজাস্টমেন্ট আছে ডেটার্সের উপর, ঠিক আছে। ডেটার্সের উপর একটা অ্যাডজাস্টমেন্ট আছে। কোথায় অ্যাডজাস্টমেন্ট? এবার আমাকে তাকাতে হবে অ্যাডজাস্টমেন্ট কি আছে ডেটার্সের অ্যাডজাস্টমেন্ট। দেখ এই দিক তাকা, কি লিখেছে? ফার্দার ব্যাড ডেট, ফার্দার ব্যাড ডেট, তাই না? ব্যাড ডেট কাকে বলে? ব্যাড ডেট কাকে বলে? ধর আমি ধর কারোর কাছে, ধর আজকে আমার ব্যবসার যে পার্টি আছে, কাস্টমার আছে, কাস্টমারের কাছে 1,40,000 টাকা পাই, তার মধ্যে কোনো কাস্টমার আমার 5,000 টাকা মেরে দিয়েছে। তো যে আমি ধর কারোর কাছে ধর 1 লাখ টাকা পাই, কেউ যদি আমার 10,000 টাকা মেরে দেয়, তাহলে ফিউচারে আমি আর পাবো কত? ফিউচারে আমি আর কত পাবো? আমি কারোর কাছে 1 লাখ টাকা পাই, সে ধর আমার 10,000 টাকা মেরে দিয়েছে, মানে ধর আমার ব্যবসায় ধর অনেক, একটা কেন অনেকগুলো কাস্টমার আছে, ঠিক আছে তো। ধর আমার ব্যবসায় 5 জন কাস্টমার আছে, তার মধ্যে একজন যদি টাকা মেরে দেয়, কজন থেকে টাকা পাবো? 4 জন থেকে টাকা পাবো। ব্যাড ডেট কাকে বলে? টাকা মেরে দিলে তাকে ব্যাড ডেট। ব্যবসা বাণিজ্য দিয়ে খুব সুন্দর বোঝা যায়। দেখ ব্যাড ডেট মানে যদি আমার ব্যবসায় যদি কেউ টাকা মেরে দেয় তাকে বলে ব্যাড ডেট। তো ধর আমি কাস্টমার গায়ে টাকা পাই, ধর কাস্টমার গায়ে টাকা পাচ্ছি, ধর 1 লাখ টাকা পাই, 1 লাখ টাকা কাস্টমারের টোটাল টাকা পাই। এবার তার মধ্যে একজন কাস্টমার খারাপ বেরিয়েছে, খারাপ, তো যে খারাপ বেরিয়েছে তার থেকে টাকা পাচ্ছি। তো ধর কোনো একজন কাস্টমার, মানে আমার ব্যবসায় 5টা কাস্টমার আছে, 5টা কাস্টমার মিলিয়ে তাদের কাছে মোট 1 লাখ টাকা পাই, ঠিক আছে। এবার তার মধ্যে একজন কাস্টমার খারাপ, ও আমার, ওর গায়ে 10,000 টাকা পেলাম, 10,000 টাকা মেরে দিচ্ছে। তাহলে যে মেরে দিই তার থেকে তার টাকা পাবো না, তাহলে টাকা পাবো কত? বাকি 4 জনের থেকে। বুঝতে পারলি? তাহলে কি বোঝা গেল? ব্যাড ডেট হলে আলটিমেটলি কি হয়ে যায়? এই যে ব্যাড ডেট হলে কি হয়? ডেটার্স কি হয়? ব্যাড ডেট মানে কি? টাকা মেরে দেওয়া।
আজকে তুই ব্যবসা করছিস, তারা ব্যবসা বাণিজ্য করছিস, ঠিক আছে? যদি কেউ ব্যবসা বাণিজ্য করিস বা বাড়ি থেকে কেউ করে, সিম্পল ব্যাপার, তুই তোর কাস্টমারের কাছে এত এত টাকা পাস, 1,00,000 টাকা পাস, একজন কাস্টমার 10,000 টাকা মেরে দেয়, তো 10,000 টাকা যদি মেরে দেয় তাহলে ফিউচারে তুই আর কত টাকা পাবি? 90,000 টাকা পাবি। তাহলে ব্যাড ডেটটা কি করলাম? আচ্ছা স্যার, ব্যাড ডেট এই টাকাটা আপনি আর পাবেন না। যেই টাকাটা পাবো না সেটা কি হলো বুঝতেই পারলি? তাহলে ডেটার্স থেকে 5,000 টাকা মাইনাস হয়ে যাবে, এই 5,000 টাকা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? 5,000 টাকা। স্যার ফার্দার কেন বলছি? ফার্দার কেন বলছি এটা বোঝান, তাই বুঝতে পারি। ফার্দার কেন দিল? দেখ ফার্দার কেন বলবো, কারণ ফার্দার দেওয়ার কারণটা শোন, যুক্তিটা শোন। ফার্দার কেন? কেননা ট্রায়াল ব্যালেন্সে অলরেডি একটা ব্যাড ডেট ছিল, মানে ব্যাড ডেট হয়েছে, সারা বছরে 20,000 টাকা ব্যাড ডেট হয়েছে। পরবর্তী সময় দেখা গেল, জানা গেল যে বছরের শেষ দিনে এসে জানতে পারলাম যে না, আমার আরো 5,000 টাকা ব্যাড ডেট হয়েছে। তাহলে সারা বছরের টোটাল কত ব্যাড ডেট হলো? অলরেডি 20,000 টাকা ব্যাড ডেট হয়েছিল। দেখ ট্রায়াল ব্যালেন্স দেখতে পাচ্ছি 20,000 টাকা ব্যাড ডেট হয়ে গেছিল, অলরেডি 20,000 টাকা ব্যাড ডেট হয়ে গেছিল। পরবর্তী সময় ধরলাম যে না, আমার তো আরো 5,000 টাকা ব্যাড ডেট হচ্ছে, তাহলে সারা বছরে আমার কত টাকা ব্যাড ডেট হচ্ছে? 25,000 টাকা। তাহলে ব্যাড ডেট তো জানিস, ব্যাড ডেট কি স্যার? ব্যাড ডেট হচ্ছে খরচ বা লস বলতে পারিস। ব্যাড ডেট খরচ বা লস, তাহলে লস বা খরচ কোথায় আসবে বল? খরচ তো জানিস স্যার, খরচ তো হয় ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটে আসবে, না পিএল এর ডেবিটে আসবে। তো এই যে ব্যাড ডেটটা যে খরচা হলো, এটা কি ধরনের খরচ? এটা কি ডাইরেক্ট খরচ না ইনডাইরেক্ট খরচ? দেখ আমি বলেছিলাম ফ্যাক্টরির বাইরে, ফ্যাক্টরি লেভেলের বাইরে যত খরচা হয় সব ইনডাইরেক্ট খরচ। তা ব্যাড ডেটটা কি ফ্যাক্টরির মধ্যে হয়? আরে কেনা বেচা কি ফ্যাক্টরিতে হয়? কেনা বেচা তো তোর শোরুমে হয়। তাহলে এটা তো বোঝাই যাচ্ছে কমন জিনিস, এটা তো স্যার তাহলে ব্যাড ডেট তো আপনার ইনডাইরেক্ট খরচা, তাহলে পিএল এ আসবে। পিএল, এই দেখ পিএল এ টু ব্যাড ডেট, পিএল অ্যাকাউন্টের ডেবিট থেকে লেখ টু ব্যাড ডেট, টু ব্যাড ডেট। আগে কত টাকা ব্যাড ডেট ছিল দেখে নি, আগে কত ব্যাড ডেট ছিল? দেখ আগে ছিল 20,000 টাকা ব্যাড ডেট, আগে ছিল 20,000 টাকা ব্যাড ডেট, পরে আরো 5,000 টাকা ব্যাড ডেট হলো, পরে আরো 5,000 টাকা ব্যাড ডেট হলো, ঠিক আছে? পরে আরো 5,000 টাকা ব্যাড ডেট হলো, তাহলে যোগ করলাম 5,000 টাকা, ঠিক আছে? 5,000 টাকা যোগ করলাম, 20 সাথে 5 যোগ করে কত হলো? 25,000 টাকা, 25,000 টাকা, ঠিক আছে? এটাকে কি ব্যাড ডেট বলে? এটাকে বলে ফার্দার ব্যাড ডেট। ফার্দার মানে পরে আবার ব্যাড ডেট, পরে আবার ব্যাড ডেট হলো ফার্দার ব্যাড ডেট। কত হলো? 5,000 টাকা যোগ করে 25,000 হয়ে গেল। এইবার বল, তার মানে তাহলে এই যে 5,000 টাকা ব্যাড ডেট হলো, এই টাকাটা আমি আর পাবো না ডেটার্সের থেকে। ডেটার্সের কাছে যে আমি 1,40,000 টাকা পেতাম, ওর কাছ থেকে যে 5,000 টাকাটা পাবো না, তাহলে ডেটার্সের কাছ থেকে পাবো কত? 1,40,000 থেকে স্যার 5,000 টাকা বাদ দিয়ে দিই, 1,40,000 থেকে 5,000 টাকা বাদ দিয়ে দিই, মাইনাস করবো এর থেকে কি মাইনাস করবো? ফার্দার ব্যাড ডেট, কারণ এই টাকাটা পাবো না। 1,35,000, ভালো করে বুঝবি। এবার কিছু কোশ্চেন করবো, দেখবি অ্যান্সার দিতে পারিস কিনা। দিই আমি আগের ক্লাসে বলেছিলাম, অ্যান্সার মনে আছে কিনা জানি না। এই দেখ এখানে কি ছিল? এই যে ফার্দার ব্যাড ডেট ছিল 5,000 টাকা, এই যে ফার্দার ব্যাড ডেট 5,000 টাকা ডেটার্স থেকে মাইনাস করলাম, ফার্দার ব্যাড ডেট আমি 5,000 টাকা ডেটার্স থেকে মাইনাস করলাম, কিন্তু এখানে তো 20,000 টাকাও ব্যাড ডেট ছিল। ঠিক আছে, ফার্দার ব্যাড ডেট ডেটার্স থেকে মাইনাস করলাম। আমার কোশ্চেন হচ্ছে ফার্দার ব্যাড ডেট তো আমি ডেটার্স থেকে মাইনাস করলাম, যে 5,000 টাকা ফার্দার ব্যাড ডেট ছিল, এটা আমি ডেটার্স থেকে মাইনাস করলাম। কিন্তু কোশ্চেন পেপারে তো ট্রায়াল ব্যালেন্স, কোশ্চেন পেপারে একটা ব্যাড ডেট ছিল 20,000 টাকা, ওটা কেন মাইনাস করলাম না? এই 5,000 টাকা মাইনাস করলাম, কিন্তু 20,000 টাকাটা কেন মাইনাস করলাম? আগের ক্লাসে বলেছিলাম। এই যে এখানে দেখ, ভালো করে দেখ, এই যে 20,000 টাকা ব্যাড ডেট ছিল, এই যে 20,000 টাকা ব্যাড ডেট ছিল, এটা কিন্তু ডেটার্স থেকে মাইনাস করলাম। ব্যাড ডেট কাকে বলে? ব্যাড ডেট কাকে বলে? সিম্পল ব্যাড ডেটটা বলে আমার ব্যবসায় আমি যে কাস্টমারের কাছে টাকা পাই, সে যদি টাকা মেরে দেয় তাকে ব্যাড ডেট বলে। পাতি কথা, ব্যাড ডেট কাকে বলে? টাকা মেরে দেওয়াকে ব্যাড ডেট বলে। আমি যার কাছে টাকা পাই, সে যদি আমার টাকা মেরে দেয় তাকে ব্যাড ডেট বলে, ঠিক আছে? তো দেখ এটাও ব্যাড ডেট 20,000 টাকা, পরের ব্যাড ডেটও 5,000 টাকা, দুটোই তো ব্যাড ডেট। আমি পরের 5,000 টাকা ব্যাড ডেট ডেটার্স থেকে মাইনাস করলাম, কিন্তু এই 20,000 টাকা কেন মাইনাস করলাম? তার কারণটা কি? দেখ 20,000 টাকা কোথায় আছে? অনেক রকমভাবে বোঝানো যায়, সোজাভাবে বোঝানো যায়, কনসেপচুয়াল, সব রকম বোঝানো যায়। এই 20,000 টাকা ব্যাড ডেট কোথায় আছে? স্যার 20,000 টাকা ব্যাড ডেট ট্রায়াল ব্যালেন্স। কোথায় আছে? ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে কোনো আইটেম থাকার অর্থ হলো তার জার্নাল করা হয়েছে। আর জার্নাল যখন করা হয়েছিল জানিস, যখন জার্নাল করা, আমি দেখি জার্নাল যখন করা হয়েছিল কি লিখেছি দেখ। জার্নাল যখন করা হয়েছিল, তোরা যখন 11-এ জার্নাল করেছিলি, লেখা ছিল ব্যাড ডেট 20,000 টাকা। তার মানে কি? তার মানে হচ্ছে এই 20,000 টাকা আমি আমার কাস্টমারের কাছ থেকে পাবো না। তা কাস্টমারের কাছ থেকে 20,000 টাকা না পাই, তাহলে কাস্টমার ব্যালেন্স কি হবে? কমবে। আমার ব্যবসায় ধর আমার ঘরে 10 জন পড়ছে, 10 জন পড়ছে, না না একজনের কাছ থেকে টাকা পাবো না, তাহলে যেই টাকাটা পাবো না, তাহলে কি হলো? আমার তো ডেটার্সের ব্যালেন্স কমে গেল। তো
তো ব্যাড ডেট হলে কি হয় জানিস তো, ব্যাড ডেট হলে তোমার ডেটার্স কমে যায়। ডেটার্স দেখ ভালো করে দেখে নে, জার্নালটা লিখতে হবে না, বোঝাচ্ছি, 11-এ করেছি, ডেটার্স কমে যাচ্ছে। ব্যাড ডেট মানে আমরা যাদের কাছ থেকে টাকা পাই তারা যদি আমার টাকা মেনে তাকে ব্যাড ডেট বলে। তা ব্যাড ডেট হয়ে যাচ্ছে মানে আমার ডেটার্স কমে যাচ্ছে, ঠিক আছে। আর জার্নাল কি ডেবিট কি হবে, ডেবিট হবে ব্যাড ডেট, ডেবিট হতো ব্যাড ডেট, এই জার্নালটা আমরা করতাম। তার মানে কি হয়েছিল দেখ, তার মানে এখানে কি বুঝতে পারলি, এই দেখ ডেটার্স তো কমে গেল, জার্নাল যখন করেছিলি তখন তুই ডেটার্স কমিয়ে দিয়েছিলি, আবার ব্যাড ডেট বাড়িয়ে দিয়েছিলি, বুঝতে পারলি তো। তার মানে এই যে এখানে ট্রায়াল ব্যালেন্সে যে ব্যাড ডেট দেখতে যায় 20,000 টাকা, তার মানে কি এটার জার্নাল লেজার প্রপারলি করা আছে। তার মানে এই যে এই 20,000 টাকার এন্ট্রি অলরেডি করা আছে, অর্থাৎ ডেটার্স থেকে না, এই যে ডেটার্স ছিল কত, এই যে ডেটার্স কত ছিল দেখ, আগে উপরে লেখা ছিল 1,40,000, এই যে 1,40,000, এই 1,40,000 থেকে 20,000 টাকা অলরেডি বাদ দেওয়া হয়ে গেছে, এই জন্য আর করতে হয়। তো ট্রায়াল ব্যালেন্সে যদি কোনো আইটেম থাকে না, তার ডবল পোস্টিং কোনোদিন হয় না। কেন হয় না জানিস, তার জার্নাল আর লেজার করা হয়ে যায়, তার জার্নাল লেজার আগেই হয়ে যায় করা, এই জন্য করতে হয় না। কিন্তু অ্যাডজাস্টমেন্টে থাকলে তার ডবল পোস্টিং করতে হয়, কারণ এই যে অ্যাডজাস্টমেন্ট 5,000 টাকা দিচ্ছে, এর কিচ্ছু করা হয়নি, না করা হয়েছে জার্নাল, আর জার্নাল করা না হলে লেজার করা হবে কি করে। তো এটা পরবর্তী সময় ভুলটা ধরা পড়েছে যে এই কাজটা করা হয়। তাই তাই তুই তো এখন আর জার্নাল আলাদা করে করতে পারবি না, তাই তোকে দুটো এন্ট্রির মাধ্যমে এটা জার্নাল হয়ে গেল, দুটো এন্ট্রির মাধ্যমে পাস করতে হলো, এটা তোকে বুঝতে হবে। তো ট্রায়াল ব্যালেন্সের কোনো আইটেম কখনো ডবল পোস্টিং হয় না, একটা পোস্টিংই হয়। আমি তোকে একটা উদাহরণ বলছি, যেমন ডেপ্রিসিয়েশন, তোরা এমনি কিছু মনে আছে 11-এ যখন পড়েছিলি ডেপ্রিসিয়েশন কি করতি, স্যার ডেপ্রিসিয়েশন হলে অ্যাসেটের, যেমন এখানে আছে, ডেপ্রিসিয়েশন হলে কি করতো, অ্যাসেটের ভ্যালু কমতো, আর একটা কথা চলে যেত, পিএল ডেবিট চলে যেত, দুটো পোস্টিং হতো, কেন হতো, ওটা অ্যাডজাস্টমেন্টে থাকতো, অ্যাডজাস্টমেন্টে থাকার অর্থ হলো ওর জার্নাল করা নেই, আর জার্নাল করা নেই বলে লেজার করা নেই, আর লেজার করা নেই বলে তো ওটা ট্রায়াল ব্যালেন্সে শো করে, ঠিক আছে। তো সুতরাং মাথায় রাখতে হবে, ট্রায়াল ব্যালেন্সে যদি কোনো আইটেম থাকি, ও দুদিক কোনো জায়গায় কোনোদিন দুদিক বসবে না, ওই একদিকেই বসবে, তো এটা তোকে মাথায় রাখতে হবে। তো এটা আমার পয়েন্টটা বোঝানো গেল, ব্যাড ডেটটা বোঝালাম, ঠিক আছে তো। আচ্ছা, এবার আর কি বলেছে দেখি এখানে ব্যাড ডেটের পর, স্যার ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত দিয়ে, ডিসকাউন্ট 10,000, একই নিয়ম। ডিসকাউন্ট না আমাদের অ্যাকাউন্টে ডিসকাউন্ট দু রকমের হয়, একটা ডিসকাউন্ট দিতে পারি আর একটা নিতে পারি, দিলে তাকে বলে অ্যালাউড আর নিলে তাকে বলে রিসিপ্ট, দিলে অ্যালাউড নিলে রিসিপ্ট। তাহলে স্যার দিলে অ্যালাউড কোন দিক হয়, ডেবিট হয় না ক্রেডিট হয়, কি বল, কি মনে হয়। আমি ধর কাউকে ডিসকাউন্ট দিচ্ছি, তোমার খরচা তো ডেবিটে বসবে, ডিসকাউন্ট আর ডেবিট, আর ডিসকাউন্ট নিলে এটা তোমার ইনকাম, ক্রেডিটে বসবে। তাহলে এখানে ডিসকাউন্ট অ্যালাউড রিসিপ্ট কিছু বলেনি, কিন্তু ডিসকাউন্টের দিক বলে দিয়ে, দিক কোন দিক বলেছে, ডেবিট দিক, তার মানে এটা অ্যালাউড দিয়েছে। তাহলে ডিসকাউন্ট আমরা কাকে, কমন সেন্স খাটা, ডিসকাউন্ট আমি ব্যবসা করছি, আমি কাকে ডিসকাউন্ট দেবো, আজকে তুই তোর কাস্টমারকে ডিসকাউন্ট দিবি, তাই যখন তুই ডিসকাউন্ট দিয়েছিস তার মানে তো স্যার একই নিয়ম, ওই ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স করেছি, তার মানে কি এই ডিসকাউন্ট ডবল পোস্টিং করেই তো এসছে, তো এটা কিন্তু ডেটার থেকে মাইনাস করার দরকার। কিন্তু দেখ নিচে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেখেছিস, একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়েছে, আমি জানি না দিয়েছে না, দেয়নি, আচ্ছা দেয়নি, অনেক সময় ডিসকাউন্টের অ্যাডজাস্টমেন্ট দেয়, বাট দেয়নি, ওকে। তাহলে আমি কেন বললাম, কেননা অনেক সময় ধর সাপোজ ধর পরীক্ষায় ধর অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিল, ডিসকাউন্ট ফার্দার ডিসকাউন্ট 2,000 টাকা, তার মানে কি ওটা জার্নাল করা নেই, তাহলে ওটা ডবল পোস্টিং করতে হবে। তাহলে এবার দেখতে হবে ডিসকাউন্ট, কাকে ডিসকাউন্ট দেবো, ডেটার্সকে, একটা ডেটার্সে এফেক্ট করবে, একটা ডিসকাউন্ট, ডেটার্স কমবে ডিসকাউন্ট বাড়বে। তো সিম্পল ভাবে তোকে বুঝতে হবে, মুখস্থর ব্যাপার নিয়ে জাস্ট কনসেপচুয়ালি এগোতে হবে। তো ডিসকাউন্ট কি বলেছে, ডিসকাউন্ট কত বলে, বল ডিসকাউন্ট 10,000 টাকা, এইমাত্র বললি যে স্যার ডিসকাউন্ট আপনি দিচ্ছেন, তাহলে আপনার খরচা, আর খরচা ডেবিটে বসে, তো ডেবিট দিকে বসিয়ে দে, ডেবিট দিকে লেখ টু ডিসকাউন্ট অ্যালাউড 10,000 টাকা, লেখ টু ডিসকাউন্ট অ্যালাউড 10,000 টাকা, লেখ টু ডিসকাউন্ট অ্যালাউড 10,000 টাকা, টু ডিসকাউন্ট অ্যালাউড 10,000 হয়ে গেল। এটা কি বললাম বুঝতে পারলি, ধর তোকে ধর পরীক্ষার হলে ধর অ্যাডজাস্টমেন্টে বলে দিল ফার্দার ডিসকাউন্ট 2,000 টাকা, তখন কি করতাম, তখন কি করতে জানিস তো, স্যার আগে তো 10,000 টাকা ডিসকাউন্ট হয়েছিল, আমি আরো 2,000 টাকা ডিসকাউন্ট দিলাম, তাহলে টোটাল কত ডিসকাউন্ট দিলাম, 12,000 টাকা, 10,000 টাকা তো আগেই ডিসকাউন্ট দিয়েছিলাম, পরে আরো 2,000 টাকা ডিসকাউন্ট দিলাম, টোটাল ডিসকাউন্ট দিলাম 12,000 টাকা, আর ডিসকাউন্ট কাদের দিই, ডেটার্সকে দিই, তো ডেটার্স কমতো। অ্যাডজাস্টমেন্টে ডবল পোস্টিং, এইভাবে ডবল পোস্টিং, ঠিক আছে, ডবল পোস্টিং ক্লিয়ার হতে হবে, ওকে। ক্যাশ অ্যান্ড ব্যাংক, ক্যাশ অ্যান্ড ব্যাংক আমাদের বিজনেসের কি অ্যাসেট, অ্যাসেটে বসিয়ে দে 2,20,000 টাকা, 2,20,000 টাকা অ্যাসেটে বসিয়ে দে।
আচ্ছা, অ্যাসেট সাইডে বসে ক্যাশ অ্যাট ব্যাংক, এই ব্যালেন্সের অ্যাসেট কত টাকা ছিল বলতো ক্যাশ অ্যাট ব্যাংক? 2,20,000। আচ্ছা, এটা তাহলে বাইরেই বসিয়ে যাচ্ছে, এটা আর এখানে বলবো। ক্যাশ অ্যান্ড ব্যাংক কত? 2,20,000। আচ্ছা, আমি কিন্তু এখন ফরম্যাট মেনে করছি না, মানে আগে পরে যখন আমরা বইয়ের অঙ্কগুলো করবো তখন অবশ্যই নিয়ম মেনে করবো, কার ও কাকে ওপর লেখা হচ্ছে কাকে নিচে লেখা হচ্ছে। এখন অত নিয়ম মানছি না, ঠিক আছে তো? এখন যা শিখছি, বেসিক জিনিসটা শিখছি। আচ্ছা, হয়ে গেল। তার ফার্নিচার, ফার্নিচার কত দিচ্ছে? ফার্নিচার 11 লাখ। ফার্নিচার তো অ্যাসেটস, ফার্নিচার তো অ্যাসেটস, লেখ ফার্নিচার, এই অ্যাসেট লেখ ফার্নিচার, অ্যাসেট লেখ ফার্নিচার। কত টাকা বললাম বল ফার্নিচার? 11 লাখ টাকা। ইনারে লিখলাম কারণ এর উপর একটা অ্যাডজাস্টমেন্ট আছে, এর একটা অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্ট কি দেখতে? এই দেখ ডেপ্রিসিয়েশন 20% অন ফার্নিচার। মানে তুই বাড়িতে ফার্নিচারটা ইউজ করলি, তো ইউজ করলে ফার্নিচারটাও মানে ক্ষয় হবে না ইউজ করলে। তা এই বছর কত টাকার ফার্নিচার ইউজ করছিস? স্যার 20% ইউজ করে, 20% এবছর ইউজ করেছিস। তাহলে 11 লাখ টাকার ফার্নিচার তুই 20% কত হয়? 11 দুগুণে 22, 2,20,000 টাকা ইউজ করলি। তাহলে 2,20,000 টাকার ফার্নিচার যদি ইউজ করিস তাহলে ফার্নিচারের ভ্যালু 2,20,000 কমে যাবে, ইউজ করলে তো ভ্যালু কমে যাবে। তাহলে 2,20,000 টাকা লিখবো এর থেকে। তাহলে 11 লাখ থেকে 2,20,000 মাইনাস করবো, 9 লাখ, 8,80,000, 8,80,000 টাকা। তাহলে ফার্নিচার ভ্যালু যে কমে গেল কেন? তুই ইউজ করেছিস বলে। আর ইউজ করাকে কি বলা হয়? ডেপ্রিসিয়েশন। ফার্নিচার ইউজ করলে কি বলে? ডেপ্রিসিয়েশন। তাহলে এখানে লিখবো কি বল? ডেপ্রিসিয়েশন, তাই তো? মনে রাখবি, মনে রাখবি ফার্নিচার ইউজ করলে ফার্নিচার ভ্যালু কমে যায়, ঠিক আছে? এই যত টাকা কমলো তাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কত? 2,20,000। এটা এটা তোর খরচা, খরচা পিএলে চলে যাবে। দেখতে পাচ্ছি, ভালো করে বুঝতে পারছি? অ্যাডজাস্টমেন্ট যেইগুলো আছে সেইগুলো দু জায়গায় বসছে, অ্যাডজাস্টমেন্ট দু জায়গায় বসছে, অ্যাডজাস্টমেন্টগুলো দু জায়গায় বসে মাথায় রাখতে হবে। তাহলে পিএল এ ডেবিট এলে ডেপ্রিসিয়েশন 2,20,000, পিএল এ ডেবিট দিকে টু ডেপ্রিসিয়েশন, টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার কত? 2,20,000। হয়ে গেল, এটা কমপ্লিট হলো। আর কি ছিল স্যার? হয়ে গেছে ক্যাপিটাল। ক্যাপিটাল জানিস কোথায় বসে? ক্যাপিটাল 8 লাখ টাকা। ক্যাপিটাল কোথায় বসে বল? লাইবিলিটি সাইড বল। ক্যাপিটাল কত বল? ক্যাপিটাল কত বলেছে? 8 লাখ টাকা। ইনারে লিখো, জানি আমরা, কারণ ব্যবসার মালিক ব্যবসা করছে, বছরের শেষে তো কিছু তো লাভ লোকসান করবে, তাই তো? এই জন্য লিখলাম। ড্রয়িংস, খুব ভালো পয়েন্ট। ড্রয়িংস, ড্রয়িংস কাকে বলে? ড্রয়িংস ব্যবসার মালিক, ব্যবসার মালিক ব্যবসা থেকে যদি টাকা পয়সা তুলে নেয়, ব্যবসার মালিক ব্যবসা থেকে টাকাও তুলতে পারে, ব্যবসার মালিক ব্যবসা থেকে অ্যাসেটও তুলতে পারে। অ্যাসেট মাথায় রাখবি, তুলতে পারে। ব্যবসার মালিক তার বিজনেসে অনেক অ্যাসেট আছে, ওর মনে হলো না বিজনেসে তো একটা ভালো ল্যাপটপ আছে, আমি ল্যাপটপটা বাড়িতে নিয়ে যাবো, নিতেই পারে। ব্যবসার মালিক ব্যবসা থেকে টাকাও তুলতে পারে, ব্যবসা থেকে অ্যাসেটও তুলতে পারে। আবার ব্যবসা থেকে যদি মুদিখানা দোকান হয়, বাড়িতে খাওয়া দাওয়ার জন্য চালও তুলে নিয়ে যেতে পারে, তাই তো? তা ব্যবসার মালিক ব্যবসা থেকে যা খুশি তুলতে পারে। কি ব্যবসার মালিক ব্যবসা থেকে যাই তোলে তাকে ড্রয়িংস, যাই তোলে। সে ক্যাশও তুলতে পারে। কেন? দেখ, তোরা 11 লেভেলে শুধু পড়েছিলি ক্যাশ, পড়েছিলি আর পড়েছিলি গুডস, ওটাও পড়েছিলি। কিন্তু এখানে এই লেভেলে এসে দেখবি ব্যবসার মালিক তার বিজনেস করতে গেলে না, যারা বড় বড় বিজনেস মানে বিজনেস করে, ওদের না একটা বাইক রেখে দেয়, বাইক বা গাড়ি রেখে দেয়। তো মনে হলো যে না, এই গাড়িটা নিজে ব্যবহার করবো, গাড়িটা নিজে ব্যবহার করবো। আজকে যে ব্যবসার মালিক তাদের একটা মোটর বাইক কিনেছে। এবার মোটর বাইক দিয়ে কি করে? মোটর বাইক দিয়ে ও ব্যবসার কাজও করে, আবার কিছু পার্সোনাল কাজও করে। তা পার্সোনাল করাটাকে কি বলা? ওটা কিন্তু ড্রয়িংস বলা হয়। বললো কি, তোমার ধরো মোটর কার ধর সাপোজ, আমি তো বোঝাচ্ছি, মন দিয়ে শুনবি কিন্তু জায়গাটা, কারণ এইগুলো পরবর্তী সময় আসবে। ধর মোটর কারের ওপর ডেপ্রিসিয়েশন কত হয়েছে, বা ধর মোটর গাড়ি খরচা হয়েছে ধর 10,000, মোটর গাড়ি খরচা হয়েছে 10,000। এবার তোর যে মোটর গাড়িটা আছে না, মোটর গাড়িটা 3 ভাগ ব্যবসার কাজে ইউজ করেছিস আর 1 ভাগ নিজের কাজে ইউজ করেছিস। তাহলে 3 ভাগ ব্যবসার কাজে ইউজ করেছিস আর 1 ভাগ নিজের কাজে ইউজ করেছিস। 3 ভাগ মানে 3/4, 1 ভাগ মানে 1/4। বুঝতে পেরেছি? এটা কোনো বোঝার ব্যাপার নেই। এটা হচ্ছে ব্যবসার কাজে ইউজ করেছিস। যেটা বিজনেসের কাজে ইউজ করেছিস সেটা তো আসবে প্রফিট অ্যান্ড লস, কিন্তু এটা নিজের কাজে ইউজ করেছিস সেটা তার প্রফিট অ্যান্ড লস আসবে, সেটা কি হয়ে যাবে? ড্রয়িংস, সেটা হবে ড্রয়িংস। তো সুতরাং কনসেপচুয়ালি তোকে এগোতে হবে। তো এখানে বলেনি, বাট বলবে অবশ্যই আসবে। তাহলে কি বললাম?
ড্রয়িংস কাকে বলে? ব্যবসার মালিক ব্যবসা থেকে নিজের প্রয়োজনে যদি কিছু তুলে নেয়, সেটা ক্যাশ টাকাও তুলতে পারে, গুডসও তুলতে পারে, আবার অ্যাসেটও তুলতে পারে, যাই তোলে তাকে ড্রয়িংস বলে। এখানে খাস কিছু বলেনি, শুধু ড্রয়িংস দিয়েছে, মানে ধরেই নিচ্ছে ক্যাশ টাকা তুলে নিচ্ছে, ক্যাশ টাকা তুলেছে, ঠিক আছে? তো কত টাকা তুলেছে? 90,000 টাকা। ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক ব্যবসায় কত টাকা দিচ্ছে? 8 লাখ টাকা দিচ্ছে। ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক ব্যবসায় কত টাকা দিচ্ছে? 8 লাখ টাকা দিচ্ছে। এবার ওর টাকার দরকার হয়েছে, ও ব্যবসা থেকে 90,000 টাকা বের করে নিয়েছে। তাহলে মালিক ব্যবসার কাছে আর কত টাকা যেতে পারে ফিউচারে? তাহলে কি হয়ে গেল? কি করলি? এটা মাইনাস হয়ে গেল না? মাইনাস। তাহলে মাইনাস কার থেকে মাইনাস হলো? ক্যাপিটাল থেকে মাইনাস হলো। ক্যাপিটাল থেকে মাইনাস কর, কি বলে? ড্রয়িংস। মাইনাস কর ড্রয়িংস। কি লিখবো? ড্রয়িংস। কত বললাম? 90,000 টাকা মাইনাস করে বাদ দিয়ে এখানে লিখলাম 7 লাখ 10। মোটামুটি ভাবে সব কমপ্লিট হয়ে গেছে, শুধু একটাই অ্যাডজাস্ট বাকি দেখে নিচ্ছি, সেটা হচ্ছে ক্লোজিং স্টক। দেখ, লাস্ট পয়েন্ট ছিল ক্লোজিং স্টক কত? 50,000 টাকা। জানি আমরা ক্লোজিং স্টক কোথায় বসে? বল, ক্লোজিং স্টক কোথায় বসে জানিস তো? আচ্ছা, ক্লোজিং স্টক স্যার, যেই স্টকগুলো, যেই গুডসগুলো আপনি এবছর বেচতে পারেন, পরের বছর বেচবো। এই বছর বেচিনি, পরের বছর বেচবো। আর যেই জিনিসগুলো পরের বছর বেচবো সেটা আমার কাছে কি? অ্যাসেট। অ্যাসেট, ক্লোজিং স্টক আমাদের অ্যাসেট। কত টাকা দেখলি বল? অ্যাসেট 50। কত? 50,000 টাকা দেখলি? দেখতো ক্লোজিং স্টক কত? কত? 50,000। ক্লোজিং স্টক 50,000। অ্যাসেট সাইডে লিখে দিলাম ক্লোজিং স্টক কত? 50,000। ঠিক আছে তো? আর একটা ডবল পোস্টিং আমি বলেছিলাম বারবার, আর একটা কি কোন দিন লিখতে বলেছিলাম মনে আছে তো? ট্রেডিং এর কেইটে। কেন কেইটে? কেইটে লিখতে না, কেইটে লেখা উচিত নয়, বুঝতে পারলি তো? এখানে ওপেনিং স্টক আর পারচেস, এই যে এবছর ডেবিট দিকে যে এত টাকা লিখি খরচা দেখিয়েছিস, কিন্তু এত টাকা খরচা হয়নি। অর্থাৎ 50,000 টাকা এবছর ইউজ করতে হবে, নেক্সট বছর ইউজ করবি, তাই 50,000 টাকা এর থেকে মাইনাস করতে হয়। তাই ডেবিট দিকে মাইনাস করাও যা, ক্রেডিট দিকে লেখাও একই জিনিস। তাই আমরা এখানে ক্রেডিট দিকে লিখে দিই। এগুলো আগের ক্লাসে আরও ডিটেলসে বুঝিয়েছিলাম। ক্লোজিং স্টক, ঠিক আছে? ক্লোজিং স্টক কত হচ্ছে? 50,000 টাকা। শেষ, অঙ্ক শেষ। এবার আমাকে মেলাতে হবে, অঙ্ক শেষ, মেলাতে হবে। তাহলে দেখি, ক্রেডিট দিকে সবসময় বেশি হয় জেনারেলি, তাই আমি ক্রেডিট দিকটাই আগে যোগ করছি। কত বলেছে? 20 লাখ আর 50,000 যোগ করলে হচ্ছে 20,50,000। তার থেকে বাদ দেবো 6 লাখ আর 1 লাখ, 7 লাখ, 7,20,000। তার মানে 13,30,000। একটু দেখে নিস, একটু ক্যালকুলেটার সামনে আছে প্রত্যেকে, দেখে নিস 13,30,000কে, দেখে নিস 13,30,000কে, ঠিক আছে? এটাকে বলা হয় ট্রু গ্রস প্রফিট সিট। এটাকে বলা হয় ট্রু গ্রস প্রফিট সিট। এই সমস্ত অঙ্ক করে জাস্ট ছালাচ্ছি, পুরোনো জিনিসগুলো ছালাচ্ছি, ঠিক আছে? কোনটা কোথায় বসছে এগুলো একটু ঝালিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে? আর কিছু না, ঠিক আছে? ক্যালকুলেটার আছে তো, কর পাশে। তো গ্রস প্রফিট সিডি লিখলাম 13,30,000, ঠিক আছে? এটাই বেরোলো। এবার দেখ, এটাকে ট্রান্সফার করবো, এটাকে ট্রান্সফার করবো কোন দিক? এই দিক। লিখবো কি? বাই। এখানে লিখবো বাই গ্রস প্রফিট বিডি 13,30,000 হয়ে গেল। মেলাবো, পিএলটা করবো। $13,30,000 থেকে বাদ দেওয়া, একটা করে বাদ দিয়ে দেখি, ক্যালকুলেটার নে, বাদ দিয়ে দেখ কত বেরোচ্ছে, আমাকে বলিস। লেখ টু নেট প্রফিট, লেখ টু 7,55,000। টু নেট প্রফিট সিডি 7,55,000। এই যে নেট প্রফিট 7,55,000 টাকা বেরোলো, এই প্রফিটটা কে নেবে? কার টাকা? এটা মালিকের টাকা, মালিক নিয়ে নেবে। এই টাকাটা মালিক নিয়ে নেবে 7,55,000। তাহলে হ্যাঁ বল, 5 লাখ। আমি একটু দেখে নিচ্ছি, আমার তো করাই আছে, দেখে নিচ্ছি। দেখ, 5,65,000, ভুল করেছি, 5,65,000, ঠিক আছে? এটা 5,65,000, ভুল বলেছিল, 5,65,000, ঠিক আছে? এটা হলো নেট প্রফিট। এই টাকাটা ক্যাপিটালের সঙ্গে যোগ হয়ে যাবে, এই টাকাটা ক্যাপিটালের সঙ্গে যোগ হয়ে যাবে। এদিক টাকা যোগ কর, নেট প্রফিট
নেট প্রফিট লিখবো কত, 5,65,000। তাহলে 7 লাখ আর 5 লাখ 12 লাখ, 12,75,000, ঠিক আছে। 12,75,000 আর 25,000 যোগ করলে কত হয়, 13 লাখ টাকা। আচ্ছা দেখতো এই দিকটা অ্যাসেট সাইড 13 লাখ হচ্ছে কিনা, 2 লাখ আর 8 লাখ 10 লাখ, 11 লাখ, 11 লাখ, হ্যাঁ 13 লাখ হচ্ছে, মিলে গেছে, দু সাইড ট্যালি হয়ে গেছে, দু সাইড ট্যালি হয়ে, ঠিক আছে। দেখেন হয়ে গেল এটা। এবার দেখ একটা নোট আছে, নোটটা টুকে নিতে হবে আমাদের। এটা অঙ্ক মিলে গেল, দেখ করাই আছে, আমার করাই ছিল 13 লাখ, 13 লাখ দু সাইড মিলে, এই নোটটা শুধু এই লাইনটা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সের আর একটা নাম টুকে রাখ। এটাকে কি বলছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সের আর একটা নাম হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্সেস। লেখ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, লেখ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ইজ কল্ড, হ্যাঁ বল। দেখে নিচ্ছি, এই দেখ এটা দেখলেও তো হবে, একই তো হবে, এই তো একই অঙ্ক। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কি লিখলি, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ইজ অলসো কল্ড অ্যাক্রুড এক্সপেন্সেস, ঠিক আছে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আর একটা নাম কি বললাম, অ্যাক্রুড এক্সপেন্সেস, অ্যাক্রুড। দেখ অনেকে বলে আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি, এটা ভুল কথা। আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি না, আউটস্ট্যান্ডিং মানে বাকি। কি বললাম, আউটস্ট্যান্ডিং মানে কি বললাম, বাকি। আউটস্ট্যান্ডিং মানে বাকি, আউটস্ট্যান্ডিং মানে কোনো লাইবিলিটি না, আউটস্ট্যান্ডিং মানে বাকি। নেক্সট, প্রিপেড এক্সপেন্সের আর একটা নাম কি, আনএক্সপায়ার্ড এক্সপেন্সেস। প্রিপেড মানে কি, আগে আগে পে করেছিস, মানে এটাকেই বলা হয় আনএক্সপায়ার্ড। কখনো কখনো কোশ্চেন পেপারে আনএক্সপায়ার্ডও দেখতে পারি, এই জন্য বলে দিলাম প্রিপেড এক্সপেন্সেসকে আমরা কি বলে ডাকি, আনএক্সপায়ার্ড এক্সপেন্সেস। আনএক্সপায়ার্ড এক্সপেন্সেস, লেখ প্রিপেড এক্সপেন্স আর একটা নাম কি বললাম, আনএক্সপায়ার্ড এক্সপেন্সেস, আনএক্সপায়ার্ড এক্সপেন্সেস। ঠিক আছে, টোকা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট অঙ্কে দাগ কাটতে হবে, নেক্সট অঙ্কটা তোর দাগ কাটতে হবে, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দাগ কাটতে হবে, নেক্সট অঙ্কে দাগ কাটি, তারপর অঙ্ক পড়বো। নেক্সট অঙ্কে আগে দাগ কাটি। শোন, উপরের লেখালেখিগুলো বুঝে গেছিস, উপরের লেখালেখিগুলো বুঝে গেছিস, দাগ লিখে নে। এলে ট্রেডিং অ্যাকাউন্ট, এখানে ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট লিখে দে, ট্রেডিং অ্যাকাউন্ট। এবার লিখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কি ডাক্তার এখানে কি দেখছিস, এসব কিসব হিসাব করছিস, হ্যাঁ কিসব হিসাব করছিস, আমি অ্যান্সার মিলিয়ে দিলাম, হিসাব করে যাচ্ছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, হয়ে গেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এরপর ব্যালেন্সে দাগ কাটবো। এখানে লিখবো লাইবিলিটিস আর এখানে লিখবো অ্যাসেটস। দাগ কাটা কমপ্লিট, এবার অঙ্কটা স্টার্ট করবো।
দেখ 4 নম্বর অঙ্কটা দেখ, 4 নম্বর অঙ্কটা প্রথমে বলেছে কি দেখ ওপেনিং স্টক কত, ওপেনিং স্টক 20,000 টাকা, ঠিক আছে লেখ ওপেনিং স্টক 20,000 টাকা। কোথায় আসবে, ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট থেকে লেখ ওপেনিং স্টক 20,000 টাকা, লেখ ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট থেকে লেখ ওপেনিং স্টক 20,000 টাকা, ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট থেকে লেখ টু ওপেনিং স্টক 20,000 টাকা। হয়ে গেল ওপেনিং স্টক 20,000 টাকা। নেক্সট কি বলেছে, পারচেস, দেখতে পাচ্ছি এখানে আমাদের পারচেস কত দিয়েছে, পারচেস দেখ পারচেস কি লেখা আছে, পারচেস নেট, নেট মানে কি, পারচেস নেট মানে জানিস তো, ধর নর্মাল যে পারচেস ছিল তার থেকে রিটার্নটা বাদ দেওয়া আছে, রিটার্ন বাদ দিয়ে হয় নেট, বুঝতে পারলি তো, এই জন্য দেখ এই অঙ্কে তুই রিটার্ন খুঁজে পাবি না, রিটার্নটা বাদ দেওয়া আছে বলে নেট লিখেছে। কত নেট পারচেস কত, 2.5 লাখ টাকা, লেখ লেখ টু পারচেসেস 2.5 লাখ টাকা, লেখ টু পারচেসেস 2.5 লাখ টাকা। নেক্সট কি হয়, সেলস, সেলসের নেট মানে 7.5 লাখ টাকা, ক্রেডিট থেকে লেখ বাই সেলস, স্যালারি, তো স্যালারি দেখতে ওই স্যালারি কোথায় আসে আমরা জানি, স্যালারি আসে কোথায়, পিএল এ, তাই তো পিএল এ লেখ স্যালারি 40,000 টাকা, পিএল অ্যাকাউন্টে ডেবিট থেকে লেখ স্যালারি 40,000 টাকা। এই 40,000 টাকা আমরা ইনারে লিখলাম, কেন অ্যাডজাস্টমেন্ট, স্যালারি না অ্যাডজাস্টমেন্ট, দেখ স্যালারি কি অ্যাডজাস্টমেন্টে দেখে নে, অ্যাডজাস্টমেন্ট পড়বি, আগে লিখলে হবে না, অ্যাডজাস্টমেন্ট পড়বি, স্যালারি অ্যাডজাস্টমেন্ট আছে। এই দেখ কি বলছি স্যালারি, এই দেখ আনএক্সপায়ার্ড স্যালারি, আনএক্সপায়ার্ড, এইমাত্র লিখলাম নোট লিখ, এইমাত্র নোট লিখলি, আনএক্সপায়ার্ড আর একটা নাম কি লিখলি, প্রিপেইড, আনএক্সপায়ার্ড মানে এখন এক্সপায়ার হয়নি, এখনো এক্সপায়ার হয়নি, আনএক্সপায়ার্ড, ঠিক আছে, তা আনএক্সপায়ার্ড স্যালারি মানে এটা প্রিপেইড, ঠিক আছে প্রিপেইড, তাহলে প্রিপেড থাকলে কি হয়, প্রিপেড মানে তুই অতিরিক্ত টাকা দিয়ে দিচ্ছিস, যত টাকা মানে তুই এক্সট্রা টাকা দিয়ে দিচ্ছিস, ঠিক আছে, অর্থাৎ এক্সট্রা কত টাকা দিই, 7,000 টাকা দিয়েছি, এখানে স্যালারি কত ছিল, দেখ স্যালারি কত ছিল, স্যালারি ছিল 40,000 টাকা, তার মধ্যে তুই 7,000 টাকা পরের বছরের টাকা দিয়ে দিচ্ছিস, ঠিক আছে, তাহলে তুই এই বছরের টাকা কত, 33,000 টাকা, লেখ 33,000, লেখ 33,000, এখানে লেখ 33,000, 7,000 টাকা এক্সট্রা দিয়ে দিই, এই যে 7,000 টাকা এক্সট্রা দিয়ে দিই, এর বেনিফিট কবে নিবি, ফিউচারে নিবি, ফিউচারে নিবি, আর ফিউচারের বেনিফিটটাকে কি বলা হয়, অ্যাসেট বলা হয়, অ্যাসেট, এর থেকে মাইনাস কর, কি লিখবি, আনএক্সপায়ার্ড বলে, আনএক্সপায়ার্ড, অ্যাসেট সাইডে লিখবি কি, আনএক্সপায়ার্ড স্যালারি 7,000 টাকা, লাইক আনএক্সপায়ার্ড স্যালারি 7,000 টাকা। ঠিক আছে, হয়ে গেল আনএক্সপায়ার্ড স্যালারি 7,000 টাকা। তারপর তুই ডেটার্স, ডেটার্স কত দিয়ে, ডেটার্স 1 লাখ টাকা, লেখ ইনারে লিখবি, এই দেখ সবুজ কালি দেওয়া আছে মানে কি বলতে সব করে অ্যাডজাস্টমেন্ট আছে, এই জন্য সবুজ কালি দিচ্ছে, ঠিক আছে তো, ডেটার্স কত দিয়েছে, 1 লাখ টাকা, লেখ ডেটার্স ইনারে লেখ, ডেটার্স কোথায় বসে, ডেটার্স কোথাকার আইটেম, ডেটার্স কোথায় বসে, ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে লেখ ডেটার্স 1 লাখ টাকা, ব্যালেন্স শিটে লেখ ডেটার্স 1 লাখ টাকা, লেখ ব্যালেন্স শিটে লেখ ডেটার্স 1 লাখ টাকা, ব্যালেন্স শিটে লেখ ডেটার্স 1 লাখ টাকা। ইনারে লিখলাম কেন, অ্যাডজাস্টমেন্ট, দেখি কি অ্যাডজাস্টমেন্ট দিয়ে ডেটার সম্পর্কে, এই দেখ কি বলেছে ভালো করে পড়বি, হ্যাঁ ওই আগের অঙ্কে যেটা খুঁজছিলাম সেটা এই অঙ্কে বলেছে, দেখ অ্যাডিশনাল ডিসকাউন্ট অ্যালাউড, তা ডিসকাউন্ট কাদের দিই আমরা, ডেটার্সকে দিই বা কাস্টমারকে ডিসকাউন্ট দিই, কাস্টমারকে ডিসকাউন্ট দিই, তার মানে আগে যা ডিসকাউন্ট আছে আছে, অ্যাডিশনাল কেন বলেছে, কেন অ্যাডিশনাল বলে, আগে ডিসকাউন্ট দেওয়া আছে, দেখ আগে কত টাকা ডিসকাউন্ট দেওয়া আছে আগে, এই দেখ কত দিচ্ছে আগে, আগে কত ডিসকাউন্ট দেখতে পাচ্ছি বলে, এখানে ডিসকাউন্ট কত আছে, 15,000 টাকা, এই 15,000 টাকা ডিসকাউন্ট কাকে দিয়েছি, ডিসকাউন্ট আমরা কাস্টমারকে দিই, কাস্টমার মানে ডেটার্স, তাহলে ডেটার্স থেকে কিন্তু এই 15,000 টাকা অলরেডি লেস করা আছে, ডেটার্স বলেছে আমাকে এই 15,000 টাকা দিতে হবে, কিন্তু অলরেডি লেস করেছে, ঠিক আছে তো, তো ডেটার্স থেকে এই 15,000 টাকা লেস করা আছে, ডেটার্স থেকে এই 15,000 টাকা তোর না লেস করা আছে, তাহলে আবার কেন করবি, ঠিক আছে তো, তার মানে 15,000 টাকা ডিসকাউন্ট দেওয়া ছিল, পরে দেখলাম আরো 2,000 টাকা ডিসকাউন্ট হচ্ছে, তাহলে টোটাল কত টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে,
17,000 টাকা। তাহলে পিএল অ্যাকাউন্টে লেখ ডিসকাউন্ট বলে 17,000 টাকা। পিএল অ্যাকাউন্টে লেখ, পিএল অ্যাকাউন্টে লেখ ডিসকাউন্ট বলে 17,000 টাকা। এই যে পিএল অ্যাকাউন্ট ডেবিট দিকে লেখ, পিএল অ্যাকাউন্ট ডেবিট দিকে লেখ টু ডিসকাউন্ট অ্যালাউড, লেখ টু ডিসকাউন্ট অ্যালাউড কত? 15,000 টাকা। পরে আরো 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া, কত হলো? 17,000 টাকা। অ্যাড দিয়ে লেখ ফার্দার, নতুন করে আরো 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। হলো তো? তাহলে বল এই 2,000 টাকা ডিসকাউন্ট কোথায় লেখা ছিল? অ্যাডজাস্টমেন্টে। অ্যাডজাস্টমেন্টে লেখা আছে মানে তার কোনো জার্নাল করা হয়, মানে অ্যাডজাস্টমেন্টে লেখা আছে মানে তার কোনো ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে? ট্রিটমেন্ট করতে বলছে, তাহলে তুই একটা ট্রিটমেন্ট করবি। মানে অ্যাডজাস্টমেন্টে ডবল কেন পোস্টিং করতে? তুই ভাব যখন জার্নাল করতি, জার্নালে কটা দিক হতো? একটা ডেবিট হতো, একটা ক্রেডিট হতো না? তো তুই একটা দিক করলি, আর একটা দিক না করে ডেবিট ক্রেডিট হবে কি করে? ডবল পোস্টিং করতে হবে তোকে, তোকে ডবল পোস্টিং করতে হবে। যে কোনো জার্নালে দুটো দিক হতো, একটা দিক হতো ডেবিট, একটা দিক হতো ক্রেডিট, ঠিক আছে তো? তাই দেখ তুই একটা করলি 2,000 টাকা, তাহলে আর একটা কাজ করবে। এই জন্য অ্যাডজাস্টমেন্টে সবসময় দুটো পোস্টিং, অ্যাডজাস্ট সবসময় দুটো পোস্টিং হয়। একটা 2,000 টাকা এখানে হলো, আর একটা কি হবে? ডিসকাউন্ট কাদের দিই? ডেটার্সকে ডিসকাউন্ট। তো ডেটার্সকে ডিসকাউন্ট দিলে ডেটার্সের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাহলে ডেটার্স থেকে মাইনাস করতে হবে, বুঝতে পারলি? তাহলে তোর পুরো সম্পূর্ণ হলো কাজটা। আর যে তুই ডিসকাউন্ট শুধু ওখানে 2,000 টাকা যোগ করে দিলে অঙ্ক মিলতো না, কোনোদিন মিলতো না। কেননা অ্যাডজাস্টমেন্ট দুটো পোস্টিং করতে হয়, এটা মাথায় রাখতে হবে। কেন? কারণ আমরা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে মানে কি, তার জার্নাল করা নেই। আর জার্নাল করা নেই মানে জার্নালে কি হয়? একটা ডেবিট, একটা ক্রেডিট। তো ডেবিট ক্রেডিট তো করা হয়নি, তোকে মাথায় রাখতে হবে ডবল পোস্টিং করতে হবে তোকে। তাহলে কি করতে হবে? এর থেকে 2,000 টাকা মাইনাস করবে, 2,000 টাকা। তাহলে এর থেকে মাইনাস করবো কি? অ্যাডিশনাল ডিসকাউন্ট। দেখ তো কোশ্চেনে কি ব্যাড ডেট আছে? ফার্দার ব্যাড ডেট অ্যাডজাস্টমেন্টে আছে? অ্যাডজাস্টমেন্টে কোনো ব্যাড ডেট আছে? দেখ তো, না স্যার কোনো ব্যাড ডেট নেই। আচ্ছা, তাহলে তুই এটাকে বাইরে ফেলেই করছিস। 1 লাখ থেকে 2 বাদ দিলে কত হলো? 98,000 টাকা বাইরে ফেলে দিল, ঠিক আছে? এই কাজ মিটে গেল আমার। ডেটার্স হলো ব্যাড ডেট, ব্যাড ডেট ছিল, এই ব্যাড ডেট ছিল কিন্তু ফার্দার ব্যাড ডেট ছিল না। এই ব্যাড ডেট কোথায় আছে বল? 25,000 টাকা ট্রায়াল ব্যালেন্সে। তার মানে ব্যাড ডেট ট্রায়াল ব্যালেন্সে আছে মানে কি? ব্যাড ডেট যে কোশ্চেনে যখন যখন মোটামুটি তোকে জার্নাল করছিলি তখন ব্যাড ডেটের জার্নাল করেছিস। তা ব্যাড ডেটের যখন জার্নাল হয়, ব্যাড ডেটের সঙ্গে ডেটার্সের সম্পর্ক। জার্নাল করেছিলি ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, তা ব্যাড ডেটেরও লেজার করেছিস, ডেটার্সেরও লেজার করেছিস, তো অটোমেটিক্যালি পোস্টিং হয়ে গেছে। তার মানে এটার আলাদা করে ডবল পোস্টিং করতে হবে না। ট্রায়াল ব্যালেন্সে কোনো আইটেম লেখা মানে তার জার্নাল লেজার হয়ে গেছে, তাহলে ও অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করা, কিচ্ছু করতে হবে না। অ্যাডজাস্ট কখন করবি? যখন অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে তো? তো কোনো সমস্যা নেই। তাহলে ব্যাড ডেট 25,000 টাকা, সেটা ডেটার থেকে মাইনাস করবো না? আরে তুই মাইনাস করেই এসছিস, আর মাইনাস করতে হবে, ঠিক আছে? তা অনেকে ভুল করে, অনেকে কি করে মুখস্থ করে, অনেকে না অনেক সময় মুখস্থ করে। ব্যাড ডেট থাকলে ডেটার থেকে মাইনাস করতে হয়, ওই মুখস্থ করাটাই ভুল। কারণ তোকে দেখতে হবে, যারা মুখস্থ করে তাদেরকে বলতে হবে বুঝে মুখস্থ কর। ব্যাড ডেট কোথায় আছে? ট্রায়াল ব্যালেন্সে আছে নাকি অ্যাডজাস্টমেন্টে আছে? অ্যাডজাস্টমেন্টে থাকলে বাদ দিতে হয়। কেন বাদ দিতে হয়? কারণটা বল। তাহলে ব্যাড ডেট ট্রায়াল ব্যালেন্সে 25,000 টাকা, যেটা কত বলবে? পিএলএ আছে, কারণ খরচা, কারণ খরচা। পিএলএ ডেবিটেড, টু ব্যাড ডেট, লেখ টু ব্যাড ডেট 25,000 টাকা, লেখ টু ব্যাড ডেট কত টাকা? 25,000 টাকা। হয়ে গেল। ডিসকাউন্ট তো করে দিয়েছি। ফি রিসিভ, ফি 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 পাচ্ছি, তাহলে বল ফি রিসিভ দেখে কি মনে হচ্ছে? এটা ইনকাম হচ্ছে, তাহলে ইনকাম মানে পিএল এর ক্রেডিট দিকে লিখবো। এটা আদার ইনকাম। আমি তো ভাই ব্যবসা করতে নেমেছি, কোনো আদার্স জায়গা থেকে ফি পাই না, আদার ইনকাম। ফিজ রিসিভ আদার ইনকাম দেবো 50,000 টাকা, লিখ ফিজ রিসিভ 50,000 টাকা, লিখ ক্রেডিট দিকে লিখ বাই ফিজ রিসিভ, লিখ বাই। আমার মনে হয় এর না অ্যাডজাস্টমেন্ট আছে, দেখে নি অ্যাডজাস্টমেন্ট আছে, নিচে নিচে চলে আসবো। এর জন্য এই দেখ কোথায় আছে, প্রথম 1-এর অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, 3 হয়ে গেছে, 4-এর অ্যাডজাস্টমেন্ট। তার মানে তোকে না টোটাল কটা অ্যাডজাস্টমেন্ট শেখানো হলো? আগের দিন মানে কটা শিখিয়েছিলাম? আগের দিন ওই 4টে না 3টে হয়েছিল আগের দিন অ্যাডজাস্টমেন্ট। আগের দিন 3টে, আজকে ওই মোটামুটি 5টা 6টার মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। বলছে ভালো করে শোন, ফি ডিউ বাট নট রিসিভ। ধর আমি আমার কথাই বলি, ধর এটা কি মাস চলছে? এটা ধর জুন মাস চলছে, ঠিক তো? ধর আমি জুন মাসের স্টুডেন্টদের 1 তারিখ থেকে জুন মাসে 30 দিনে হয়,
ঠিক আছে, জুন মাসের 1 তারিখ থেকে 30 তারিখ অব্দি স্টুডেন্টকে পড়িয়ে দিলাম। এবার আমি ওর কাছে মাইনা কবে যেতে পারি জানিস তো, মানে আমার রাইট কবে ওর কাছে মাইনা দেওয়ার, 30 তারিখ, আমার রাইট 30 তারিখ মাইনা দেওয়া। কারণ আমি ওকে 1 তারিখ থেকে পুরো 30 তারিখ পড়িয়ে দিলাম। এবার আমি ওকে 30 তারিখ মাইনা যেতে পারি, তোর পড়ানো কমপ্লিট হলো, দে তোর মাইনাটা দে, তোর টাকাটা দে, ফিসটা দে, আমি যেতে পারি 30 তারিখ। ও ধর 30 তারিখের জায়গায় ও ধর আমাকে 2 তারিখ বা 3 তারিখ দিন। তার মানে আমি 30 তারিখ হিসাব করবো কি মাইনা আমি যে স্টুডেন্টটাকে পড়ালাম ও কি মাইনা দিয়ে দিয়েছে নাকি বাকি রেখেছে, ও বাকি রেখে দিয়েছে। ও স্টুডেন্ট 2 তারিখ বা 3 তারিখ দিল, মানে ও আমার মাইনা 10,000 টাকা বাকি রেখেছে, ঠিক আছে তো, 10,000 টাকা বাকি রেখে। তার মানে কি আমার কাজ কি পড়ানো, আমি কি পড়িয়ে দিয়েছি। অ্যাকাউন্টেন্সি কি বলে, টাকা পাওয়াকে ইনকাম বলে না, বলে কি পড়ানোকে ইনকাম বলা হয়। তেমনি যারা যারা দোকান করে, সাপোজ যারা চালের দোকান বা মুদি দোকান খুলেছে, ওরা যখন কাস্টমারকে গুডস বেচে দেয় না, গুডস বেচে দেওয়া মানেই ইনকাম, টাকা পাওয়াকে ইনকাম বলে না, টাকা পাওয়াকে ইনকাম বলে না, গুডস বেচাকে ইনকাম বলে। তেমনি এখানে স্টুডেন্ট পড়ানোকে ইনকাম বলা হয় নাকি স্টুডেন্ট থেকে টাকা পাওয়া, স্টুডেন্টদের থেকে টাকা পাওয়াকে ইনকাম বলা না, ঠিক আছে। এখন ধর আজকাল কোনো স্টুডেন্ট আমাকে অ্যাডভান্স মাইনা দিচ্ছে, যে কোনো স্টুডেন্ট থেকে আমি অ্যাডভান্স মাইনা পেলাম, ওটা ইনকাম নয়, ওটা ইনকাম নয়, ওটা ইনকাম নয়, ওটা আমার লাইব্রেরি, ওকে আমার পড়াতে হবে। স্টুডেন্টকে পড়ানোকে ইনকাম বলে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি ফি কি বলছি, ফিস ডিউ আছে, মানে ফি ডিউ কখন ডিউ হবে, আমি পড়িয়ে দিয়েছি, আমি পড়িয়ে দিয়েছি কিন্তু ওর থেকে এখন টাকা পাইনি, তাই তো। এটা কি এটাকে ফিস ডিউ বাট নট রিসিভ, এখন টাকাটা পাইনি। তার মানে বল তাহলে বল এখানে ফিস কত টাকা লেখা ছিল কোশ্চেনে, 50,000 টাকা। 50,000 টাকা আমি পেয়েছি, 50,000 টাকা এবছর আমি হাতে পেয়েছি, কিন্তু এখনো কত টাকা পাওনা আছে, 10,000 টাকা। তাহলে বলতে পারবি আমি কত টাকার স্টুডেন্ট পড়িয়েছিলাম, 60,000 টাকা পড়িয়েছি। তাহলে কি বললাম, 10,000 টাকা যোগ করব, 10,000 টাকা যোগ করব, তাহলে 10,000 টাকা যোগ করবো, এর সঙ্গে যোগ কর, যোগ দিয়ে লিখবো কি, তাহলে এটাকে কি বলে, 10,000 টাকা যোগ করবো। এই দেখ ভালো আমি বলছি, ও বললো একটা কথা বললো আউটস্ট্যান্ডিং, মানে এই 10,000 টাকা কেন যোগ করবো স্যার, কারণ এই টাকাটা বাকি আছে, বাকিকে ইংরেজিতে কি বলে, ও একটা বললো আউটস্ট্যান্ডিং, আমি একটা বলি অ্যাক্রুড। অ্যাক্রুড মানেও বাকি, দেখবি খাতায় মাত্র লিখলি, আগের অঙ্ক খাতায় লাস্টে লিখলি, অ্যাক্রুড মানেও বাকি, আউটস্ট্যান্ডিং মানেও বাকি। অনেককে জিজ্ঞাসা করবে, অনেকে বললো আউটস্ট্যান্ডিং মানে লাইব্রেরি, আউটস্ট্যান্ডিং মানে বাকি, কোনো লাইব্রেরি না, আউটস্ট্যান্ডিং মানে বাকি, আউটস্ট্যান্ডিং মানেও বাকি, অ্যাক্রুড মানেও বাকি। কি হয় ব্যাপারটা, ইনকামের ক্ষেত্রে না, এদিক শোন, ইনকামের ক্ষেত্রে অ্যাক্রুড কথাটা ইউজ করা হয়, আর তুই কি বলবো, খরচের ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং ইউজ করা হয়। তুই এখানে আউটস্ট্যান্ডিং লিখতে পারিস, কখন নাম্বার কাটবেন, কখন নাম্বার কাটবেন, কিন্তু আমি তোকে বলে দিলাম যত ম্যাক্সিমাম যত অঙ্ক করবি না, যখনই খরচ লেখা থাকবে খরচের সময় আউটস্ট্যান্ডিং কথাটা ইউজ করছে, কোশ্চেনে বলছে। আর ইনকামের ক্ষেত্রে অ্যাক্রুড, তাই এখানে তুই অ্যাক্রুড লেখ বা আউটস্ট্যান্ডিং লেখ, দুটোই ঠিক আমার কাছে মনে হয়, এটা অরিজিনাল, ঠিক আছে। আউটস্ট্যান্ডিং মানে বাকি, দুটোই লিখে দিলাম, ঠিক আছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কারণ অনেকের মধ্যে খুব বাজে এই ভুল ধারণা আছে, আউটস্ট্যান্ডিং মানে লাইব্রেরি, এটা ভুল ধারণা, আউটস্ট্যান্ডিং মানে লাইব্রেরি না, আউটস্ট্যান্ডিং মানে বাকি। তা 50 সঙ্গে 10 যোগ করে কত হয়, 60,000 টাকা। বল এই দিক টাকা বল, এই যে 10,000 টাকা, এই 10,000 টাকা কি আছে বল, 10,000 টাকা বাকি আছে, এই 10,000 টাকা আমি পাবো না দেবো, তাহলে আমি যেই জিনিসটা পাই সেটা আমার কাছে লাইবিলিটি না অ্যাসেটস, তাহলে অ্যাসেট সাইডে বসিয়ে দেবো, অ্যাসেট সাইডে বসিয়ে দেবো, লেখ অ্যাসেট সাইডে লেখ, অ্যাসেট সাইডে লিখবো কি অ্যাক্রুড ফিজ, লেখ অ্যাক্রুড ফিজ, অ্যাক্রুড ফিজ কত টাকা, 10,000। আগের অঙ্কে একটা ছিল না আউটস্ট্যান্ডিং স্যালারি না কিছু একটা ছিল, তুই আউটস্ট্যান্ডিং স্যালারি কোথায় লিখেছিস, লাইব্রেরি। কেন, ওটা কি ছিল, স্যালারি ছিল, খরচ, খরচের বাকি লাইব্রেরি, ইনকামের বাকি অ্যাসেট, এটা মাথায় রাখতে হবে, ইনকাম বাকি হল অ্যাসেটস বাকি। আচ্ছা ক্যাশ, ক্যাশ অ্যাসেটে বসিয়ে 3 লাখ টাকা, ক্যাশ অ্যাসেট সাইডে বসা 3 লাখ টাকা, ঠিক আছে। ল্যান্ড ও অ্যাসেটে বসে 1 লাখ টাকা, ল্যান্ড অ্যাসেট সাইডে বসে ল্যান্ড 1 লাখ টাকা, ল্যান্ড অ্যাসেট সাইডে বসে 1 লাখ টাকা, ল্যান্ড অ্যাসেট সাইডে বসে 1 লাখ টাকা, ঠিক আছে। ল্যান্ড অ্যাসেট সাইডে বসে 1 লাখ টাকা লিখেছিস তো, ল্যান্ড অ্যাসেট সাইডে 1 লাখ টাকা। তারপর কি বলছে বল, ক্যাপিটাল, জানিস তো ক্যাপিটাল কোথায় বসে, ক্যাপিটাল 2 লাখ টাকা কোথায় বসে জানিস তো। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে না, এরকম ইজি অঙ্ক কিন্তু তোর 11-এ আসতো, এরকম অঙ্ক 11-এ আসে বা আসতো না, এরকম যাই হোক। এই অঙ্কগুলো বেসিকটাকে ক্লিয়ার করার জন্য করাচ্ছি, ঠিক আছে, বেসিকটাকে ক্লিয়ার করার জন্য। এরপর আস্তে আস্তে মেন অঙ্কে চলে আসতে হবে, যে সমস্ত অঙ্ক পরীক্ষায় আসে এগুলো মনে করালাম। ক্যাপিটাল কত, 2 লাখ টাকা, ক্যাপিটাল কত 2 লাখ টাকা, এখানে লিখো ক্যাপিটাল 2 লাখ টাকা।
ইনারে লিখলাম। অ্যাডজাস্টমেন্ট কি দেখ, অ্যাডজাস্টমেন্ট ড্রয়িংস, এই বলার কিছু নেই, ড্রয়িংস আগের অঙ্কেই করলি। ব্যবসা মানে বিজনেসম্যান বা ওনার, ব্যবসার মালিক ব্যবসাকে 2 লাখ টাকা দিয়েছে, এবার মালিকের টাকার দরকার, ব্যবসা থেকে 1.5 লাখ টাকা তুলে নিচ্ছে, তাহলে কি হবে? এটাকে কি বলে? ড্রয়িংস বলে। আর ড্রয়িংস কি হয়? ক্যাপিটাল থেকে লেস করতে হয়, লেস, ড্রয়িংস লেস করতে হয়, লেস কর। 2 লাখ থেকে 1.5 লাখ টাকা বাদ দিলে ওখানেই রাখবো 50,000 টাকা, কারণ লাভ বা ক্ষতি হতে পারে। আর কি বলেছে স্যার? সব হয়ে গেছে, লাস্ট অ্যাডজাস্টমেন্ট দেখ কি আছে, ক্লোজিং স্টক কত? 35,000 টাকা। বল ক্লোজিং স্টক আমাদের ব্যবসার কাছে কি? এটা অ্যাসেটস, অ্যাসেট সাইড এলে ক্লোজিং স্টক 35,000, অ্যাসেট সাইড এলে ক্লোজিং স্টক 35,000। ডবল পোস্টিং করতে হবে, ডবল পোস্টিং করতে হবে ক্লোজিং স্টক। বল এই অঙ্কটাই চলছিল না ক্লোজিং স্টক? হ্যাঁ, ক্লোজিং স্টক কথাই বলবে, ট্রেডিং অ্যাকাউন্টের কেইট দিকে লেখ বাই ক্লোজিং স্টক, লেখ বাই ক্লোজিং স্টক কত? 35,000 টাকা। শেষ, মেলাবো। 7,50,000 সঙ্গে 35 যোগ করে কত হয়? 7,80,000 আর 5 7,85,000। এখানে লিখবো 7,85,000। 7,85,000 থেকে 2,70,000 বাদ দে, কত হচ্ছে? হ্যাঁ বল। 7,85,000 থেকে 2,70,000, 7,85,000 থেকে যদি আমি 2,70,000 বাদ দিই, কত হচ্ছে? 5,15,000, 5,15,000। এটাকে বলে গ্রস প্রফিট। লেখ টু গ্রস প্রফিট সিটি, লেখ টু গ্রস প্রফিট সিটি। ঠিক আছে, গ্রস প্রফিট কত বললো? 5,15,000 টাকা। গ্রস প্রফিট কত বেরিয়ে গেল? 5,15,000 হয়ে গেল গ্রস প্রফিট। এইবার তোকে না নেট প্রফিট দিকে এগোতে হবে, নেট প্রফিট হয়ে গেল। 5,15,000 এখানে ট্রান্সফার কর। এখানে ডেবিট ক্রেডিট লিখে, এখানে ডেবিট ক্রেডিট, এখানে লিখবো কি? বাই, এখানে লিখবো বাই গ্রস প্রফিট বিটি, লেখ বাই গ্রস প্রফিট বিটি। কত টাকা? 5,15,000। 5,15,000 আর 60 কত? 5,75,000। সেই 5,75,000 এখানে লিখলাম। তো 5,75,000 থেকে 5,75,000 থেকে যদি আমি 33,000 টাকা বাদ দিই, যদি আমি 17,000 টাকা বাদ দিই, যদি আমি 25,000 টাকা বাদ দিই, কত হচ্ছে? 5 লাখ টাকা। 5 লাখ টাকা, 5 লাখ টাকা, এটাকে বলে নেট প্রফিট। লেখ টু, লেখ টু, টু নেট প্রফিট সিডি, নেট প্রফিট সিডি 5 লাখ। এটা কি করতে হবে? ক্যাপিটাল যোগ করতে হবে, ক্যাপিটাল। নেট প্রফিট 5 লাখ টাকা, তাহলে যোগ করে কত হলো? বাইরে গেল 5,50,000। এদিক তো 5,85,000 হচ্ছে, এইদিকে কত হচ্ছে? 5,85,000 হচ্ছে এদিকে। 7,000 যোগ 98,000 যোগ 3,00,000 আর 10 মানে 4,10,000, 4,10,000 আর 35 মানে 4,50,000, হ্যাঁ 5,85,000 হচ্ছে। এটা হয়ে গেল, দেখ মিলে গেল। বেসিক অঙ্ক যেগুলো পড়াবো বলেছিলাম, বেসিক অঙ্কের কাজ শেষ। এটা হচ্ছে আমাদের বই, এই বই দিয়ে অঙ্ক করাবো আগামী দিনে। হ্যাঁ মোটা বই, কত পাতার বই, বেশি বড় বই হবে না, 356 পাতার বই।
99 পেজ দ্বারা আচ্ছা, এখানে কিছু নোট আছে কিনা দেখিনি, একটু নোট। এগুলো টোকেন আগে, এগুলো টোকেনে তার বোঝাচ্ছে, এগুলো টোকেনে সব যা যা লেখা আছে এগুলো টোকেনে, তারপর আমি বোঝাচ্ছি। has been rendered. এটা এটা অ্যাক্রো ইনকাম, হ্যাঁ হ্যাঁ, টুকু অনেক বাকি আছে। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, সব আছে।
ঢোকা দেখ, এটা বুঝিয়ে দিই কি বলেছে এরকম করে। এই বলছে এক্সপেন্সেস কাকে বলে, এক্সপেন্সেস মানে বলছে এক্সপেন্সেস কাকে বলে, এক্সপেন্সেস বলছে আমি শুরু থেকেই বলছি আজকে 3 নম্বর ক্লাস। বেনিফিট নিলে তাকে খরচা বলে, এক্সপেন্স কাকে বলে, বেনিফিট নিলে তাকে বলে এক্সপেন্স, বেনিফিট নিলে তাকে বলা হয় এক্সপেন্স। আর অ্যাসেট কাকে বলে, দেখ বেনিফিট সঙ্গে সঙ্গে নিলি বা বেনিফিট 1 বছর, আমি বলেছিলাম যে আমাদের অ্যাকাউন্টে কি বলে 1 বছর, 1 ইয়ার অ্যাকাউন্টিং ইয়ার, 1টা বছর বেনিফিট নিয়ে নিয়েছি, অর্থাৎ তোর বেনিফিট যদি এই বছরের মধ্যে নিয়ে নিস তাকে বলা হয় খরচ। আর যে মনে হয় না বেনিফিট তুই ফিউচারে নিবি, বেনিফিট যদি মনে হয় ফিউচারে নেবো তখন তাকে বলা হয় অ্যাসেটস। বেনিফিট যদি নিয়ে নিস তাকে বলে খরচ, আর বেনিফিট যদি মনে হয় না বেনিফিট ফিউচারে নেব তাকে বলা হয় অ্যাসেট। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম রেন্ট স্যালারি। রেন্ট স্যালারি মানে কি, আজকে আজকে আমি তো কারোর বাড়িতে ব্যবসা করছি, ঠিক আছে, তাকে তো বাড়ি ভাড়া দিতে হবে। এবার এই বাড়ি ভাড়াটা কি হবে, বেনিফিট নিয়ে নিয়েছি, বেনিফিট নিয়ে নিয়েছি তারপর তাকে পেমেন্ট করছি, ঠিক আছে, তো সেটাই খরচা বলে। আর তোর কি বললাম ওই যেমন কি প্রিপেড স্যালারি ছিল, অ্যাডভান্স স্যালারি, অ্যাডভান্স রেন্ট, অ্যাডভান্স ওয়েজেস, এইগুলো কি ছিল, এর বেনিফিট ফিউচারে নেব। বেনিফিট যদি তুই ফিউচারে নিস তখন তাকে কি বলা হয়, ফিউচারে বেনিফিট নিলে তখন তাকে বলা হয় অ্যাসেটস। এখানে তাই বলেছে বেনিফিট নিয়ে নিলে খরচার, বেনিফিট ফিউচারে নিস তখন তাকে অ্যাসেট বলা হয়। রেভিনিউ, রেভিনিউ কাকে বলে, লাস্ট অঙ্ক দেখলাম, লাস্ট অঙ্ক প্রত্যেকে দেখলাম, রেভিনিউ কাকে বলে, ইফ সার্ভিসেস হ্যাভ বিন রেন্ডার্ড, ধর আমি কাউকে পড়িয়ে দিয়েছি, পড়িয়ে দিলেই বলবো ইনকাম হয়ে গেছে, ইট মিনস রেভিনিউ হ্যাজ বিন আর্ন। ইট ডাজ নট ম্যাটার ক্যাশ হ্যাজ বিন রিসিভড অর নট, আমি স্টুডেন্ট পড়িয়ে দিয়েছি, স্টুডেন্ট পড়ানোকে বলা হয় ইনকাম, টাকা পাওয়াকে ইনকাম বলে না, এটাই লিখেছে। অ্যাক্রুড ইনকাম কাকে বলে, অ্যাক্রুড ইনকাম, দেখি অ্যাক্রুড ইনকাম কি লিখেছে, অ্যাক্রুড ইনকাম কিছুক্ষণ আগেই বললাম, অ্যাক্রুড ইনকাম কি বলছে, বলছে ইট মিনস সার্ভিসেস হ্যাভ বিন রেন্ডার্ড, সার্ভিস দিয়ে দিয়েছি বাট টাকা এখনো পাইনি, সার্ভিসেস হ্যাভ বিন রেন্ডার্ড বাট ক্যাশ হ্যাজ নট বিন রিসিভড, সার্ভিস দিয়েছে কিন্তু টাকা এখনো পাইনি, ইট ইজ ট্রিটেড অ্যাজ অ্যাসেট, এটাকে অ্যাসেট বলা হয়, যেটা ব্যালেন্স শিটে দেখায়, ব্যালেন্স শিটে দেখায়, এটা অ্যাসেট ব্যালেন্স শিটে দেখায়। অ্যাক্রুড ইনকাম, অ্যাক্রুড ইনকাম যদি অ্যাডজাস্টমেন্টে থাকে তাহলে কি হবে, অ্যাডজাস্টমেন্টে অ্যাক্রুড ইনকাম আছে, তার মানে কি, অ্যাডজাস্টমেন্টে অ্যাক্রুড ইনকাম থাকার অর্থ কি, এটা কি করবে অ্যাক্রুড ইনকাম, যেটা লাস্ট অঙ্কে দেখলি অ্যাক্রুড ফিস কি করেছিলাম স্যার, ওই ফিজের সাথে যোগ করবেন আর ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে দেখাবো। অ্যাক্রুড ইনকাম মানে হচ্ছে যেই আমি তো পড়িয়ে তো দিয়েছি কিন্তু টাকাটা এখনো পাইনি, তাহলে এই টাকাটা আমার পাওনা আছে, তার মানে এটা আমি পাবো, অ্যাসেটে বসবে, অ্যাসেট নাম্বার 1, এটা অ্যাসেট সাইডে বসবে। নাম্বার 2, ওই যে ইনকাম, ইনকামটার সাথে ওটা যোগ করে দেবো, অ্যাডেড টু দ্য কনসার্ন ইনকাম ইন ক্রেডিট সাইড অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। লাস্ট কি বলেছে, অ্যাক্রুড ইনকাম আর অলসো কল্ড আউটস্ট্যান্ডিং, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। অ্যাক্রুড মানে কি, অ্যাক্রুড মানে বাকি, আউটস্ট্যান্ডিং মানে বাকি। অ্যাক্রুড ইনকাম মানেই আউটস্ট্যান্ডিং ইনকাম, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। আর অ্যাক্রুড, অনেকের মধ্যে যে ভুল ধারণা আছে, অ্যাক্রুড বা আউটস্ট্যান্ডিং মানে কি, অ্যাক্রুড বা আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে ডিউ বাট নট পেড। দেখ দেখ অ্যাক্রুড অর আউটস্ট্যান্ডিং এটার মানে কি বলতো, ডিউ, এটার মানে হচ্ছে ডিউ। এবার যদি খরচ বলে না, খরচের ক্ষেত্রে বলা হয় ডিউ বাট নট পেড, কিন্তু ইনকামের ক্ষেত্রে বলা হয় ডিউ বাট নট রিসিভ। ডিউ বাট নট পেড হলে লাইবিলিটি, ডিউ বাট নট রিসিভড হলে অ্যাসেটস, হচ্ছে ব্যাপার। পরের দিন থেকে কি এর অঙ্ক করাবো, মানে তোর নর্মাল তোর যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষার দিকে নজর দিতে হবে সেই সমস্ত অঙ্ক, কিছু বেসিক অঙ্ক আমি টুকেছি, এটা তো নর্মাল 4টে অঙ্ক টুকলাম, এবার বেসিক 10টা অঙ্ক টুকেছি, সেগুলো আমি করাবো পরের ক্লাসে, ঠিক আছে, কিছু কিছু অ্যাডজাস্টমেন্টগুলো শেখাবো, তারপর বইয়ের অঙ্কে আসবো।